আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি বেসিক গ্রামারের ১১২ নম্বর ক্লাস। আর যা যা শেখা যাবে এই ক্লাসে ১৭৫ নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্স, 2 ইনভার্জনের বিস্তারিত আলোচনা এবং 3 শত শত এক্সাম্পলে পরিপূর্ণ এই ক্লাসটি। ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম ২০০টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস চর্চা করতে পারলে খুব সহজে ইংরেজিতে কথা বলতে, লিখতে এবং পড়তে পারবেন। আর আজকে সেই ২০০টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেসের মধ্যে ১৭৫ নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্স, যেটি আমি তৈরি করেছি ইনভার্জনের ব্যবহার দিয়ে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্তই দেখবেন। প্রথমেই দেখুন ১৭৫ নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্সটা হচ্ছে, আমি কখনোই ইংরেজিতে কথা বলি না। নেভার ডু আই স্পিক ইংলিশ। ভিউয়ার্স, ইনভার্জন বোঝানোর জন্য এই সেন্টেন্সটা লিখেছি যে আমি কখনোই ইংরেজিতে কথা বলি না। নেভার ডু আই স্পিক ইংলিশ। এখানে কখনোই নেগেটিভ অ্যাডভার্বের উপরে ইমফ্যাসিস করা হচ্ছে, সেজন্যই নেগেটিভ অ্যাডভার্বটা আগে দিয়ে দিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিতে হবে, তারপর এক্সটেনশন। এটাই হচ্ছে ইনভার্জন, যে নেগেটিভ অ্যাডভার্ব যদি থাকে তাহলে সেটি প্রথমে চলে আসবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব হবে। এই সেন্টেন্সটাকে যদি আমি নর্মালি বলি, এইভাবে যদি বলি যে আমি কখনো ইংরেজিতে কথা বলি না, এখানে কিন্তু নেগেটিভ অ্যাডভার্বের উপরে ইমফ্যাসিস করা হচ্ছে না, শুধু বলা হচ্ছে আমি কখনো ইংরেজিতে কথা বলি না, কখনো না। তাহলে নর্মাল অর্ডার ফলো করতে হবে। আই নেভার স্পিক ইংলিশ, নো ইনভার্জন, এখানে কোনো ইনভার্জন করা হয়নি, অ্যান্ড নো ইমফ্যাসিস, সেজন্য কোনো ইমফ্যাসিসে বোঝাচ্ছে না। কিন্তু এখানে দেখুন ইমফ্যাসিস করা হচ্ছে যে কখনোই না, এখানে কখনো না, শুধু কখনো না রয়েছে, ইমফ্যাসিস করা হচ্ছে না বলেই আই নেভার স্পিক ইংলিশ। আর এখানে ইমফ্যাসিস করা হচ্ছে যে কখনোই না, সেজন্য ইনভার্জন করতে হবে, অর্থাৎ উলট পালট করে লিখতে হবে। নেভার ডু আই স্পিক ইংলিশ। আশা করি বুঝতে পেরেছেন। ১৭৫ নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্সটা হচ্ছে আমি কখনোই ইংরেজিতে কথা বলি না। নেভার ডু আই স্পিক ইংলিশ। এখন ইনভার্জনের বিস্তারিত আলোচনা দেখতে থাকুন। ইনভার্জন, উলট পালট অফ স্বাভাবিক গঠন, অর্থাৎ স্বাভাবিক গঠনের উলট পালট, সেটাই হচ্ছে ইনভার্জন। উলট পালট করে লিখতে হবে। যেমন আমি কখনো এটি করি নাই, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য ইংরেজি হয়ে যাবে আই হ্যাভ নেভার ডান ইট, নর্মাল অর্ডার। কিন্তু এইভাবে যদি বলেন যে কখনোই আমি এটি করি নাই, এরকম যদি কখনোই, তাহলে আপনাকে করতে হবে এরকম নেভার হ্যাভ আই ডান ইট। দেখুন আই হ্যাভ নেভার ডান ইট, এটা হচ্ছে নর্মাল অর্ডার, স্বাভাবিক কোনো অর্ডার, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এক্সটেনশন। এখানে দেখুন কখনোই নাই বা না লেখা হয়েছে, সেজন্যই কিন্তু ইনভার্জন করতে হবে, অর্থাৎ রিভার্স অর্ডার, উল্টা করে লিখতে হবে যে নেভার, নেগেটিভ অ্যাডভার্ব দিতে হবে, অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। কখনোই আমি এটি করি নাই, নেভার হ্যাভ আই ডান ইট, রিভার্স অর্ডার। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ইনভার্জন হচ্ছে উলট পালট অফ স্বাভাবিক গঠন, অর্থাৎ স্বাভাবিক গঠনের উলট পালট করতে হবে। কারণটা হচ্ছে ইমফ্যাসিস বোঝানোর জন্য, এবং অনেক ক্ষেত্রে ইনভার্জন করা হয়, সেই বিষয়গুলি এখন দেখুন যে কোন কোন ক্ষেত্রে ইনভার্জন করা হয়, যে যে ক্ষেত্রে ইনভার্জন করা হয়। 1. Questions. 2. Negative adverbs. 3. Adverbials at the beginning. 4. Adverbial expression of place. 5. Conditionals without if. 6. Affirmative and negative agreement, so, nor, and
neither. 7. Adverb of place, here and there. 8. After, as, than and so. 9. Direct speech reporting verb. 10. Wishes, may. 11. Past participle. তো ভিউয়ার্স এই 11টা ক্ষেত্রে ইনভার্জন করা হয়ে থাকে এবং এই 11টা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে এই ক্লাসে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। 1. কোয়েশ্চেন্স। প্রশ্নের ক্ষেত্রে কিভাবে ইনভার্জন করা হয় সেটা আপনারা জানেন যে প্রশ্ন করতে গেলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা সাধারণত লিখতে হবে। যেমন সে তার বন্ধুর সাথে দেখা করতে লন্ডনে যাচ্ছে। হি ইজ গোয়িং টু লন্ডন ইন অর্ডার টু মিট হিজ ফ্রেন্ড। এটা হচ্ছে নর্মাল অর্ডার, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এক্সটেনশন। এটা হচ্ছে নর্মাল অর্ডারে লেখা হয়েছে, কারণ এটা প্রশ্ন করা হচ্ছে না। এটা যদি আমরা প্রশ্ন করি তখন কিন্তু ইনভার্জন করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। যেমন সে কি তার বন্ধুর সাথে দেখা করতে লন্ডনে যাচ্ছে, তখন কিন্তু প্রশ্ন করা হচ্ছে, আর প্রশ্ন করা হলে ইজটা আগে চলে আসবে, ইংরেজি হয়ে যাবে ইজ হি গোয়িং টু লন্ডন ইন অর্ডার টু মিট হিজ ফ্রেন্ড। সে কি তার বন্ধুর সাথে দেখা করতে লন্ডনে যাচ্ছে। দেখুন এখানে ইনভার্জন করা হয়েছে। প্রশ্নের ক্ষেত্রে কিভাবে ইনভার্জন করা হয়, যে সাবজেক্ট, এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে ইনভার্জন প্রশ্নের ক্ষেত্রে। আরও দেখুন, তুমি তোমার পড়াশোনার প্রতি উদাসীন। এখানে ইনভার্জন করা হবে না, নর্মাল অর্ডার, কারণ প্রশ্ন করা হচ্ছে না। ইউ আর খেলাস টু ইউর স্টাডিজ। যদি প্রশ্ন করা হয় যে তুমি কেন তোমার পড়াশোনার প্রতি উদাসীন, তখন করতে হবে হোয়াই আর ইউ খেলাস টু ইউর স্টাডিজ, হোয়াই আর ইউ খেলাস টু ইউর স্টাডিজ। এখানে দেখুন ইউ আর নর্মাল অর্ডার, কিন্তু এখানে আর ইউ সাবজেক্টের আগে বি ভার্ব ব্যবহার করা হয়েছে। বি ভার্ব যদি থাকে তাহলে কিন্তু বি ভার্বই আগে চলে আসবে। তখন আর যদি বি ভার্ব থাকে তখন অন্য কোনো ভার্ব যদি না থাকে তখন বি ভার্বই হয়ে যাবে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব হয়ে যাবে। সেজন্য হোয়াই আর ইউ খেলাস টু ইউর স্টাডিজ, তুমি কেন তোমার পড়াশোনার প্রতি উদাসীন, এবং এটা এখানে ইনভার্জন করা হয়েছে, কারণ প্রশ্ন করা হলে সেখানে ইনভার্জন করা হবে। তারপরে ধরুন সে কি রাজনীতিতে জড়িত ছিল, তাহলে এখানেও প্রশ্ন করা হচ্ছে, সেজন্য এখানেও ইনভার্জন হবে, অর্থাৎ সাবজেক্টের আগে ভার্ব চলে আসবে, বি ভার্ব থাকলে বি ভার্ব চলে আসবে। তো ওয়াজ হি ইনভলভড ইন পলিটিক্স, সে কি রাজনীতিতে জড়িত ছিল। এখানে দেখুন ইনভার্জন করা হয়নি, কারণ এটা প্রশ্নবোধক বাক্য নয়, কিন্তু এখানে ইনভার্জন করা হয়েছে আর ইউ, এখানে ইনভার্জন করা হয়েছে ওয়াজ হি। নেক্সট, তুমি ইংরেজিতে কথা বলতে পারো, এখানে প্রশ্ন করা হচ্ছে না, মোডাল ভার্ব, ইউ ক্যান স্পিক ইংলিশ। তো মোডাল ভার্বকে ইনভার্জন করলে মোডাল ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। এই বাক্যটা যদি এইভাবে বলি, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, তখন কিন্তু প্রশ্ন করা হচ্ছে, তখন এই ক্যানটা আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে। এটা হয়ে যাবে ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। দেখুন এখানে নর্মাল অর্ডার ফলো করা হয়েছে, ইউ ক্যান, তুমি পারো, কিন্তু প্রশ্ন যদি করা হয় যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, তখন ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। দেখুন আপনি কি আমার সাথে যেতে চান, তখন মোডাল ভার্ব যদি উড লাইক টু ব্যবহার করতে চান, তাহলে প্রশ্ন করা যেহেতু হচ্ছে তখন উডটা আগে চলে আসবে। মোডাল ফ্রেজ যেমন উড ইউ লাইক টু গো উইথ মি, উড লাইক টু হচ্ছে মডাল ফ্রেজ, কিন্তু উড লাইক টু সম্পূর্ণ মডাল ফ্রেজটা আগে ব্যবহার করা যাবে না, শুধু উড ব্যবহার করতে হবে। উড ইউ লাইক টু গো উইথ মি, আপনি কি আমার সাথে যেতে চান। তো ভিউয়ার্স দেখেছেন যে মডাল ভার্বকে কিভাবে ইনভার্জন করা হয় প্রশ্নের ক্ষেত্রে। এবার একটি নোট দেখুন, ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স নিজেই সাবজেক্ট হলে ইনভার্জন হবে না। যেমন কে তোমাকে অপমান করেছিল, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কে, আর কেটা হচ্ছে নিজেই এখানে সাবজেক্ট, সেজন্য এখানে ইনভার্জন হবে না। হু ইনসাল্টেড ইউ, এখানে কিন্তু ইনসাল্টেড আগে লেখা হয়নি বা ডিড কিছুই লেখা হয়নি, কারণ এই ডাব্লিউএইচ ওয়ার্ড হু এটা হচ্ছে নিজেই এখানে সাবজেক্ট। তো ডাব্লিউএইচ ওয়ার্ড নিজেই সাবজেক্ট হলে আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন আর সেই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না, সরাসরি ভার্ব ব্যবহার করতে হবে। কারণ
কেই হচ্ছে এখানে সাবজেক্ট, অপমান করেছিল কে, এই কের উত্তর হচ্ছে এখানে কেই হচ্ছে সাবজেক্ট, কারণ অপমান করার কাজটি কেই করেছিল, সেজন্য কে হচ্ছে এখানে সাবজেক্ট। ডাব্লিউইস ওয়ার্ড নিজেই সাবজেক্ট হয়ে যাচ্ছে, সেজন্য এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ডিড ব্যবহার করা যাবে না। তো সেজন্যই হু ইনসাল্টেড ইউ, তাহলে ভার্বের এই যে ভার্ব, এই ভার্বের আগে সাবজেক্টই রয়ে গিয়েছে, সেজন্য এখানে ইনভার্জন করা হবে না, নো অক্সিলারি এবং নো ইনভার্জন। যেমন ধরুন কে এখানে ইংরেজি চর্চা করে, এখানেও কিন্তু কেটা নিজেই সাবজেক্ট, সেজন্য এখানে ইনভার্জন করা যাবে না, হু প্র্যাকটিসেস ইংলিশ হিয়ার, কে এখানে ইংরেজি চর্চা করে, নো অক্সিলারি ভার্ব। সাধারণত আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেখানে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে প্রশ্ন করার জন্য, কিন্তু এখানে কিন্তু ডু অথবা ডাজ ব্যবহার করা হয়নি। তার কারণ হচ্ছে যে ডাব্লিউইস ওয়ার্ড নিজেই সাবজেক্ট, হু ডাজ ব্যবহার করলে ভুল হবে, হু প্র্যাকটিসেস ইংলিশ হিয়ার, কে এখানে ইংরেজি চর্চা করে, নো অক্সিলারি, কারণ ডাব্লিউইস ওয়ার্ড নিজেই এখানে সাবজেক্ট। আর তারপরে এখানে দেখুন সাবজেক্ট তারপর ভার্ব, এখানে কোনো ইনভার্জনও করা হয়নি। কিন্তু যদি এভাবে বলেন যে তুমি কেন ইংরেজি চর্চা করো, তাহলে কিন্তু ইনভার্জন করতে হবে, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কেন, কিন্তু সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটি আছে সেটা কিন্তু এখানে সাবজেক্ট নয়, সে কারণে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ইংরেজি করলে হয়ে যাবে হোয়াই ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কেন ইংরেজি চর্চা করো, হোয়াই ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কেন ইংরেজি চর্চা করো, এখানে ইনভার্জন করা হয়েছে। তার কারণটা হচ্ছে যে এখানে ডাব্লিউইস ওয়ার্ড যেটি আছে এটি সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি কেন ইংরেজি চর্চা করো, এখানে ইংরেজি চর্চা করে হচ্ছে তুমি, সেজন্য তুমি হচ্ছে এখানে সাবজেক্ট। এখানে যেমন ধরুন অপমান করেছিল কেই অপমান করেছিল, কেই প্র্যাকটিস করে, সেজন্য কে নিজেই সাবজেক্ট, কিন্তু এখানে প্র্যাকটিস করে হচ্ছে তুমি, ওয়াই এখানে প্র্যাকটিস করে না, সেজন্য ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ডাব্লিউএস ওয়ার্ড নিজে সাবজেক্ট হচ্ছে না, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট মানে সকল টেন্সেরই অক্সিলারি ভার্ব তখন ব্যবহার করতে হবে। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড নিজেই সাবজেক্ট হয়ে যায় তখন প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না। সে কারণেই এখানে তুমি কেন ইংরেজি চর্চা করো হয়ে যাবে হোয়াই ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, ইনভার্জন করা হয়েছে, ইউ সাবজেক্ট তার আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, ইনভার্জন করা হয়েছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে প্রশ্নের ক্ষেত্রে কিভাবে ইনভার্জন করা হয়। আরও কিছু এক্সাম্পল দেখুন, যেমন ইমবেডেড কোশ্চেন্স যেগুলো আছে, যে সাবঅর্ডিনেট ক্লজটি ইনভার্জন হবে না, ইমবেডেড কোশ্চেন্স সেখানে সাবঅর্ডিনেট ক্লজ যেটি থাকবে সেখানে সেই সাবঅর্ডিনেট ক্লজে ইনভার্জন করা যাবে না। ভেঙে বললে যেমন ধরুন তুমি কি জানো, ইংরেজি হয়ে যাবে ডু ইউ নো। আলাদা করে করে যদি লিখি আমি কে, হু অ্যাম আই, এটা যদি আমরা এমবেডেড করি অর্থাৎ একসাথে লিখি তাহলে এরকম হবে তুমি কি জানো আমি কে, তাহলে এখানে কিন্তু এই আমি কে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর তুমি কি জানো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই যে পরে যে অংশটুকু থাকবে এই দুইটা কোশ্চেনকে এমবেড করা হয়েছে, এখন এই পরের যে অংশটুকু রয়েছে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে, এই সাবঅর্ডিনেট ক্লজটি আপনি ইনভার্জন করতে পারবেন না, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো লিখতে হবে। তাহলে তুমি কি জানো আমি কে ইংরেজি করলে হয়ে যাবে ডু ইউ নো হু আই অ্যাম, এখানে কিন্তু হু অ্যাম আই লিখলেই ভুল হয়ে যাবে, কারণ পরের যে অংশটুকু থাকবে যে ক্লজটি থাকবে মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজ আর কি, হু অ্যাম আই, এই সাবঅর্ডিনেট ক্লজে আপনি ইনভার্জন করতে পারবেন না, করলে প্রথমটা করা হয়েছে, সেজন্য দেখুন ডু ইউ নো তুমি কি জানো, এখানে ইনভার্জন করা হয়েছে অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব লেখা হয়েছে, ইনভার্জন করা হয়েছে ডু ইউ নো। আর আমি কে হু অ্যাম আই হওয়ার কথা, কিন্তু এখানে হু আই অ্যাম, কারণ পরের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু কখনোই ইনভার্জন করা যাবে না এমবেডেড কোয়েশ্চেন্সের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাও কিন্তু করা যেত না, যে আমি জানি তুমি কে, আই নো হু ইউ আর, হু আর ইউ লেখা যাবে না। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে এমবেডেড কোয়েশ্চেন্সে সাবঅর্ডিনেট ক্লজটি ইনভার্জন হবে না। এখন দেখুন টু নেগেটিভ অ্যাডভার্বস, নেগেটিভ অ্যাডভার্বসের ক্ষেত্রে ইনভার্জন করতে হবে। এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই দিয়ে দিতে হবে নেগেটিভ অ্যাডভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন। তো কিভাবে নেগেটিভ অ্যাডভার্বসগুলো কী কী সেই বিষয়গুলো আগে দেখুন। নেভার, নেভার এগেইন, নেভার বিফোর, হার্ডলি, রেয়ারলি,
barely, scarcely, seldom, little, nowhere, no sooner। তো এই নেগেটিভ অ্যাডভার্ব যেগুলো রয়েছে, এই নেগেটিভ অ্যাডভার্ব ইমফ্যাসিস করার জন্য ইনভার্সন করা হয়। যেমন ধরুন, আমরা কখনো এমন দুর্ব্যবহার দেখি নাই। এখানে কিন্তু ইমফ্যাসিস করা হচ্ছে না, নর্মালি বলা হচ্ছে যে আমরা কখনো এমন দুর্ব্যবহার দেখি নাই। তাহলে ইংরেজি করলে হয়ে যাবে উই হ্যাভ নেভার উইটনেসড সাচ মিসবিহেভিয়ার। এখানে দেখুন নর্মাল অর্ডার, এখানে আমেরিকান স্পেলিং হয়েছে, ও ইউআর সেটা ব্রিটিশ স্পেলিং। যাই হোক, উই হ্যাভ নেভার উইটনেসড সাচ বিহেভিয়ার, নর্মাল অর্ডার, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন। তো এখানে ইনভার্জন করা হয়নি, কারণ এখানে সেই ইমফ্যাসিস করা হচ্ছে না। নেগেটিভ অ্যাডভার্ব থাকলে যে ইমফ্যাসিস করা হয়, সেই ইমফ্যাসিসটা করা হচ্ছে না, শুধুমাত্র বলা হচ্ছে যে আমরা কখনো এমন দুর্ব্যবহার দেখি নাই। কিন্তু এই বাক্যটিকে ইনভার্জন করতে পারেন, এই স্ট্রাকচার ব্যবহার করে ইনভার্জন করতে পারেন। যখন বাংলাটা এরকম হবে, কখনোই আমরা এমন দুর্ব্যবহার দেখি নাই। দেখি নাই অথবা দেখিই নাই বোঝানোর জন্য আমি এরকম লিখেছি, দেখিই নাই। কখনোই আমরা এমন দুর্ব্যবহার দেখি নাই অথবা দেখিই নাই, এরকম যদি ইমফ্যাসিস করেন তাহলে কিন্তু ইনভার্জন করতে হবে, এই স্ট্রাকচার লিখতে হবে। প্রথমে নেগেটিভ অ্যাডভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা এক্সটেনশন দিতে হবে। তো এখানে নেগেটিভ অ্যাডভার্বটা হচ্ছে কখনোই না, সেজন্য আমরা ইংরেজি করলে এরকম করব, নেভার, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, নেভার নেগেটিভ অ্যাডভার্ব, তারপর অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপরে সাবজেক্ট, সেজন্য নেভার হ্যাভ উই উইটনেসড, আমরা কখনোই দেখি নাই, সাস মিসবিহেভিয়ার, এমন দুর্ব্যবহার আমরা কখনোই দেখি নাই। ইনভার্জন ফর ইমফ্যাসিস, তো জোর প্রকাশ করার জন্য এখানে ইনভার্জন করা হয়েছে। স্বাভাবিক সেন্টেন্সটা হচ্ছে আমরা কখনো এমন দুর্ব্যবহার দেখি নাই, উই হ্যাভ নেভার উইটনেসড সাচ মিসবিহেভিয়ার, নর্মাল অর্ডার। কিন্তু যদি আপনি বাংলাটা এভাবে বলেন যে কখনোই আমরা এমন দুর্ব্যবহার দেখি নাই, তাহলে নেভার হ্যাভ উই উইটনেসড সাচ মিসবিহেভিয়ার, ইনভার্জন। আশা করি বুঝতে পেরেছেন নেভার দিয়ে কিভাবে ইনভার্জন করা যায়। তারপরে ধরুন, সে কখনো তার সময় অপচয় করে না। তাহলে সে কখনো তার সময় অপচয় করে না, এখানে নর্মালি বলা হচ্ছে, কখনোই এরকম লেখা নেই, শুধু লেখা আছে সে কখনো তার সময় অপচয় করে না। সেজন্য হি নেভার ওয়েস্টস হিজ টাইম। এটাকে যদি আপনি ইনভার্জন করতে চান, তাহলে নেগেটিভ অ্যাডভার্বওয়ালা সেন্টেন্সকে যদি আপনি ইনভার্জন করতে চান, তাহলে ইমফ্যাসিস করাতে হবে এইভাবে যে কখনোই সে তার সময় অপচয় করেই না বা করে না, করেই না বা করে না বললেও হবে। আর কখনোই সে তার সময় অপচয় করে না, সেজন্য ইনভার্জন করতে হবে, কারণ ইমফ্যাসিস প্রকাশ করছেন। শুধু কখনো লেখেন নাই, লিখেছেন কখনোই, সেজন্য করতে হবে এরকম যে নেভার ডাজ হি ওয়েস্ট হিজ টাইম, সে কখনোই তার সময় অপচয় করে না। আশা করি বুঝতে পেরেছেন, বা করেই না বোঝানোর জন্য করেই না লিখেছি। কখনোই সে তার সময় অপচয় করেছিল না। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ডাজ হলো কী কারণে, কারণ দেখুন কখনোই সে তার সময় অপচয় করে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ ব্যবহার করা হয়েছে। নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, সেজন্য নেভার অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ, সাবজেক্ট হচ্ছে হি, ওয়েস্ট হিজ টাইম। আশা করি বুঝতে পারি। এটা যদি পাস্ট টেন্সে করা হতো যে কখনোই সে তার সময় অপচয় করেছিলই না বা করেছিল না, এরকম যদি ইমফ্যাসিস করেন অতীতে, তাহলে ডাজেস জায়গা ডিড ব্যবহার করতে হবে। নেভার ডিড হি ওয়েস্ট হিজ টাইম, সে কখনোই তার সময় অপচয় করেছিল না বা করেছিলই না। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন নেক্সট, আমি এটা আর কখনো করব না। নর্মালি বলা হচ্ছে আই শ্যাল অথবা আই উইল নেভার ডু ইট এগেন, আমি এটা কখনো আর কখনো করব না। কিন্তু আপনি তো বলেন না যে আমি এটা আর কখনোই করব না, এরকম বলা হয়নি, বলা হচ্ছে যে আমি এটা আর কখনো করব না। আই শ্যাল অথবা আই উইল নেভার ডু ইট এগেন। কিন্তু আপনি যদি বাংলাটাকে এইভাবে লেখেন যে আর কখনোই আমি এটা করবই না বা করব না, যেভাবে লেখেন বাংলাতে আর কি, আমি কখনোই আর কখনোই আমি এটা করব না বা করবই না, তাহলে
ইনভার্জন করতে হবে। নেভার এগেইন, আর কখনোই, সেজন্য নেভার এগেইন শ্যাল আই ডু ইট অথবা উইল আই ডু ইট। নেভার এগেন শ্যাল আই ডু ইট অথবা নেভার এগেন উইল আই ডু ইট। যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, সেজন্য নেভার এগেন দিয়ে দিতে হবে। তারপরে অক্সিলারি ভার্ব ফিউচার, সেজন্য শ্যাল অথবা উইল, আর আই ডু ইট, আমি কখনোই এটা আর করব না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আর বা আবার কখনোই সে এখানে আসবেই না বা আসবে না, ইনভার্জন করা হচ্ছে কখনোই, সেজন্য নেভার এগেন উইল হি কাম হিয়ার, সে আর কখনোই এখানে আসবেই না বা আর কখনোই সে এখানে আসবে না। বাংলা আপনি যেভাবে লেখেন, যদি ইমফ্যাসিস করে বলেন নেগেটিভ অ্যাডভার্বের উপর, তাহলে নেভার এগেন উইল হি কাম হিয়ার, এই স্ট্রাকচার লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আর বা আবার কখনোই তুমি এই সুযোগ পাবেই না বা পাবে না, তাহলে ইংরেজি করলে হয়ে যাবে নেভার এগেন উইল ইউ গেট দিস চান্স, আর কখনোই তুমি এই সুযোগ পাবে না, সেজন্য নেভার এগেন উইল ইউ গেট দিস চান্স, তুমি এই সুযোগ আর কখনোই পাবে না। আশা করি বুঝতে পেরেছেন, বা অপরচুনিটি। আমি পূর্বে কখনো এমন একজন মানুষকে দেখেছিলাম না। পূর্বে কখনো এমন একজন মানুষকে দেখেছিলাম না, পাস্ট ইনডিফিনিট টেন্স। ইংরেজি করলে পাস্ট পারফেক্ট টেন্সে করতে পারবেন। আই হ্যাড নেভার বিফোর সিন সাস আ ম্যান, আমি এমন একজন মানুষকে পূর্বে কখনো দেখেছিলাম না, সেজন্য আই হ্যাড নেভার বিফোর সিন সাস আ ম্যান। কিন্তু এটা যদি ইনভার্জন করা হয়, অর্থাৎ একটু ইমফ্যাসিস করে বলেন নেগেটিভ অ্যাডভার্বের উপর, যে পূর্বে কখনোই আমি এমন একজন মানুষকে দেখেছিলাম না, তাহলে নেভার বিফোর এইটা আগে দিয়ে দিতে হবে। নেগেটিভ অ্যাডভার্ব নেভার বিফোর, পূর্বে কখনোই, হ্যাড আই সিন সাস আ ম্যান। আশা করি বুঝতে পেরেছেন। নেভার বিফোর, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব সাস আ ম্যান। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আগে কখনোই সেভাবে অপমানিত হয়েছিল না, প্যাসিভ করা হয়েছে। আর আগে কখনোই বা পূর্বে কখনোই, সেটা হচ্ছে নেভার বিফোর। ইংরেজি করলে হয়ে যাবে নেভার বিফোর হ্যাড হি বিন ইনসাল্টেড ইন সাচ আ ওয়ে। বিন হয়েছে কারণ প্যাসিভ ফর্ম, সে কাউকে অপমান করেছিল এরকম না, সেই অপমানিত হয়েছিল না, সেজন্য নেভার বিফোর হ্যাড হি বিন ইনসাল্টেড ইন সাচ আ ওয়ে, এমন একটি উপায়ে বা এমনভাবে বা এভাবে সে আগে কখনোই অপমানিত হয়েছিল না। আশা করি বুঝতে পেরেছেন। নেভার বিফোর। নেক্সট, আমরা রুমে প্রবেশ করতে না করতেই তারা উঠে দাঁড়ালো। কোনো কিছু করতে না করতেই থাকলে আপনি চারভাবে করতে পারবেন, মানে কোনো কিছু করতে না করতেই ইমফ্যাসিস করা হচ্ছে, সেজন্য করতে পারেন ইনভার্জন। প্রথমে দেখুন সাবজেক্ট দেওয়া হয়নি, নো সুনার দেওয়া হয়েছে। নো সুনার হার্ডলি, স্কার্সলি বা বেয়ারলি ব্যবহার করতে পারেন, যে আমরা রুমে প্রবেশ করতে না করতেই তারা উঠে দাঁড়ালো। নো সুনার হ্যাড উই এন্টার্ড দ্য রুম দেন দে স্টুড আপ। এখানে নো সুনার হ্যাড ব্যবহার করলে মনে রাখবেন দেন ব্যবহার করতে হবে, পরের যে ক্লজটি রয়েছে সেই ক্লজটির আগে দেন ব্যবহার করতে হবে। নো সুনার হ্যাড উই এন্টার্ড দ্য রুম দেন দে স্টুড আপ। কিন্তু হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড বা বেয়ারলি হ্যাড যদি ব্যবহার করেন, তখন ওয়েন ব্যবহার করতে হবে। সেজন্যই হার্ডলি হ্যাড উই এন্টার্ড দ্য রুম ওয়েন দে স্টুড আপ, scarcely had we entered the room when they stood up, barely had we entered the room when they stood up. তো ভিউয়ার্স, এই নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, বেয়ারলি হ্যাডের একটি বিস্তারিত ক্লাস করা হয়েছে বেসিক গ্রামারের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের মধ্যে, সেই ক্লাসটি দেখলে আরও ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। আর সেজন্য এখানে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, বেয়ারলি হ্যাড দিয়ে অনেক এক্সাম্পলস দেওয়া হয়নি, সেই ক্লাসটি দেখলেই শত শত এক্সাম্পলস আপনারা ওখানে দেখতে পারবেন। এখন দেখুন নেক্সট, এমন একটি মোবাইল ফোন দেখিই নাই আমি, বা আমি দেখিই নাই আমি, যেভাবে আপনি বাংলা লেখেন হবে, সমস্যা নাই। এমন একটি মোবাইল ফোন দেখিই নাই আমি, অথবা আমি দেখিই নাই, যেভাবে লেখেন। তো দেখিই নাই, সেজন্য দেখিই নাই তখন আপনি ব্যবহার করতে পারেন সেমি নেগেটিভ, যেমন সেলডম, রেয়ারলি, বেয়ারলি, এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। যে সেলডম হ্যাভ আই সিন, প্রথমে নেগেটিভ অ্যাডভার্ব মানে সেমি নেগেটিভ, তারপর হচ্ছে
অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। সেই জন্যই ইনভার্জন করা হয়েছে যে দেখিই নাই। যদি নর্মালি বলতাম যে আমি এমন একটি মোবাইল ফোন দেখি নেই বা দেখি নাই, এখানে দেখি নাই এরকম যদি না থাকতো তাহলে আই হ্যাভ বলতে পারতাম যে আই হ্যাভ হার্ডলি সিন সাসা মোবাইল ফোন। কিন্তু দেখিই নাই এরকম যদি ইমফ্যাসিস করেন তাহলে করতে হবে সেলডম হ্যাভ আই সিন সাসা মোবাইল ফোন। আরও এক রকমে করতে পারেন রেয়ারলি হ্যাভ আই সিন সাসা মোবাইল ফোন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি এক্সাম্পল দেখুন, সে আমার সাথে এভাবে আচরণ করেই নাই। তো কোনো কিছু করেই নাই অর্থাৎ কদাচিৎ, সেরকম সেন্সে কিন্তু সেলডম, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি ব্যবহার করা যাবে। তাহলে সে আমার সাথে এভাবে আচরণ করেই নাই করলে সেলডম অথবা রেয়ারলি হ্যাজ হি বিহেভড উইথ মি ইন দিস ওয়ে, সে আমার সাথে এভাবে আচরণ করেই নাই। তো সেমি নেগেটিভ যে অ্যাডভার্ব রয়েছে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব। সেজন্যই রেয়ারলি অথবা সেলডম অথবা রেয়ারলি হ্যাজ হি বিহেভড উইথ মি ইন দিস ওয়ে, এমনভাবে বা এভাবে আমার সাথে আচরণ সে করেই নাই। ইনভার্জন করতে হবে, করেই নাই, দেখিই নাই, এই জন্য ইনভার্জন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সে আমার সম্বন্ধে কিছু জানেই না, অর্থাৎ সামান্য জানে বা না বললেই চলে, এরকম থাকলে লিটল ব্যবহার করতে হবে, সামান্য। সেজন্য লিটল ডাজ হি নো অ্যাবাউট মি। দেখুন সেমি নেগেটিভ লিটল, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। সেজন্যই সে আমার সম্বন্ধে কিছু জানেই না, এরকম ইমফ্যাসিস করেছে, কিছু জানেই না। সেজন্য লিটল ডাজ হি নো অ্যাবাউট মি, এই স্ট্রাকচার ফলো করতে হবে। নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন। সেজন্য লিটল ডাজ হি নো অ্যাবাউট মি, সে আমার সম্বন্ধে কিছু জানেই না। তিনি আধুনিক প্রযুক্তি সামান্যই বুঝতো, মানে বুঝতোই না বা সামান্যই বুঝতো, মানে জানেই না আর কি, বুঝতোই না, এরকম সেন্সে আপনি লিটল ব্যবহার করতে পারেন যে লিটল ডিড হি আন্ডারস্ট্যান্ড মডার্ন টেকনোলজি, সে মডার্ন টেকনোলজি বুঝতোই না, মানে সামান্যই বুঝতো, মানে বুঝতোই না বা জানতোই না। সেজন্য লিটল ডিড হি আন্ডারস্ট্যান্ড মডার্ন টেকনোলজি সামান্যই বুঝতো। যেহেতু পাস্ট ইনডিফিনিট সেজন্য ডিড ব্যবহার করা হয়েছে। তো তারপরে বি ভার্বের ব্যবহার করতে পারবেন এরকম যে বাংলাদেশের লোকজন কোভিড-19 বিষয়ে সচেতনই নয়, মানে না বললেই চলে, সেজন্য ব্যবহার করতে পারেন লিটল আর দ্য পিপল অফ বাংলাদেশ কনসিয়াস অ্যাবাউট কোভিড-19, মানে বাংলাদেশের লোকজন এই কোভিড-19 সম্পর্কে সামান্যই সচেতন বা সচেতনই নয়, এরকম ইমফ্যাসিস করেছে, সচেতনই নয়। সেজন্য লিটল আর দ্য পিপল অফ বাংলাদেশ কনসিয়াস অ্যাবাউট কোভিড-19। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, এরকম যদি ইমফ্যাসিস করেন যে কোথাও খুঁজে পাবে না গো তুমি, তখন কিন্তু নো ওয়্যার ব্যবহার করতে হবে, নেগেটিভ অ্যাডভার্ব আগে দিতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব দিতে হবে, পাবে সেজন্য ফিউচার রয়েছে, সেজন্য উইল ব্যবহার করতে হবে। নো ওয়্যার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি, এমন একটি দেশ কোথাও তুমি খুঁজে পাবে না, বা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, যেভাবে লেখেন আর কি। নো ওয়্যার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি, এমন একটি দেশ কোথাও তুমি খুঁজে পাবে না, বা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। এমন মেধাবী একজন ছাত্র আমি কোথাও দেখি নাই, ইমফ্যাসিস করা হচ্ছে নো ওয়্যার হ্যাভ আই সিন, এই স্ট্রাকচার নো ওয়্যার হ্যাভ আই সিন সাচ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, নো ওয়্যার হ্যাভ আই সিন সাচ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য হ্যাভ আই সিন। নেক্সট, আমার মতো একজন মানুষ কোথাও পাবে না কো তুমি, তাহলে নো ওয়্যার পাবে না ফিউচার, সেজন্য নো ওয়্যার উইল ইউ ফাইন্ড সাচ আ ম্যান লাইক মি, আমার মতো এমন একজন মানুষ কোথাও খুঁজে পাবে না কো তুমি। নো ওয়্যার উইল ইউ ফাইন্ড সাচ আ ম্যান লাইক মি, আমার মতো একজন মানুষ, এমন মানুষ কোথাও খুঁজে পাবে না কো তুমি। আশা করি বুঝতে পেরেছেন যে নো ওয়্যার উইল ইউ ফাইন্ড, নো ওয়্যার হ্যাভ আই সিন, নো ওয়্যার উইল ইউ ফাইন্ড, এরকম করে ইনভার্জন করতে হবে, কারণ ইমফ্যাসিস করা হচ্ছে কোথাও পাবে না কো, তারপর হচ্ছে কোথাও দেখি নাই, কোথাও পাবে না কো তুমি, এরকম ইমফ্যাসিস করা হচ্ছে, সেজন্যই ইনভার্জন করতে হবে।
এখন দেখুন 3 অ্যাডভার্বিয়ালস অ্যাট দ্য বিগিনিং, মানে শুরুতেই অ্যাডভার্বিয়ালস থাকলে কিভাবে সেন্টেন্সেস তৈরি করতে হবে সেই বিষয়টি দেখুন। প্রথমে স্ট্রাকচার দেখুন, অ্যাডভার্বিয়াল, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব দিতে হবে। যেমন অ্যাট নো টাইম যদি থাকে তাহলে কোনো সময়ই নয়, এরকম ইমফ্যাসিস করবে যে কোনো সময়ই তারা আমাকে বিশ্বাস করেনি। এখানে কিন্তু আপনি বলেন না যে কোনো সময় তারা আমাকে বিশ্বাস করেনি, সেরকম বলেন, আপনি বলছেন যে কোনো সময়ই তারা আমাকে বিশ্বাস করেনি। সেজন্য অ্যাট নো টাইম, অ্যাডভার্বিয়াল অ্যাট নো টাইমটা আগে দিয়ে দিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব দিতে হবে। ইংরেজি করলে হয়ে যাবে অ্যাট নো টাইম বিশ্বাস করেনি, পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য অ্যাট নো টাইম ডিড দে বিলিভ মি, কোনো সময়ই তারা আমাকে বিশ্বাস করেনি। কোনো সময়ই তারা এটা করতে রাজি হয়নি, তাহলে অ্যাট নো টাইম ডিড দে এগ্রি টু ডু ইট। অ্যাট নো টাইম কোনো সময়ই অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, সেজন্য অ্যাট নো টাইম ডিড দে এগ্রি টু ডু ইট। এটা কিন্তু প্রশ্নবোধকের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে প্রশ্নবোধক নয়। ডিড দে বিলিভ, ডিড দে এগ্রি, এগুলো কিন্তু ইনভার্জন করা হয়েছে, যেমন অ্যাডভার্বিয়াল রয়েছে। তো অ্যাট নো টাইম নেগেটিভ অ্যাডভার্বিয়াল আর কি। অ্যাট নো টাইম ডিড দে এগ্রি টু ডু ইট, কোনো সময়ই তারা এটা করতে রাজি হয়নি। কোনো সময়ই সে আমাকে সাহায্য করতে চায় না, তাহলে করতে হবে অ্যাট নো টাইম ডাজ হি ওয়ান্ট টু হেল্প মি। যেহেতু সাহায্য করতে চায় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এখানে ডিড ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে ডাজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ। অ্যাট নো টাইম ডাজ হি ওয়ান্ট টু হেল্প মি, কোনো সময়ই সে আমাকে সাহায্য করতেই চায় না বা করতে চায় না, এরকম ইমফ্যাসিস করা হচ্ছে, সেজন্য অ্যাট নো টাইম ডাজ হি ওয়ান্ট টু হেল্প মি। তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাট নো টাইম এই অ্যাডভার্বিয়াল দিয়ে কীভাবে সেন্টেন্সেস তৈরি করতে হবে। ভিউয়ার্স, এখন দেখুন ইন নো ওয়ে, কোনোভাবেই আমরা তোমার মতো একজন খারাপ লোককে সমর্থন করতে পারি না। কোনোভাবেই না যখন ইমফ্যাসিস করবেন, তখন এই নো ওয়ে দিয়ে এই অ্যাডভার্বিয়ালটা প্রথমে এনে ইনভার্জন করতে পারেন সাবজেক্ট এবং ভার্বের। যেমন ইন নো ওয়ে, কোনোভাবেই ক্যান উই সাপোর্ট আ ব্যাড ম্যান লাইক ইউ, কোনোভাবেই আমরা তোমার মতো একজন খারাপ মানুষকে সাপোর্ট করতে পারি না, সেজন্য ইনভার্জন করা হয়েছে যে কোনোভাবেই না, সেজন্য ইন নো ওয়ে ক্যান উই সাপোর্ট আ ব্যাড ম্যান লাইক ইউ, কোনোভাবেই তোমার মতো একজন ব্যাড ম্যানকে আমরা সাপোর্ট করতে পারি না, কোনোভাবেই আমরা তাকে বোঝাতে পারিনি। তাহলে ইন নো ওয়ে কুড উই মেক হিম আন্ডারস্ট্যান্ড, দেখুন ইনভার্জন করা হচ্ছে, মোডাল ভার্ব থাকলেও সেটি দিয়ে দিতে হবে, অক্সিলারি, মোডাল, অক্সিলারি, তারপর সাবজেক্ট, মেইন ভার্ব। কোনোভাবেই আমরা তাকে বোঝাতে পারিনি, ইন নো ওয়ে কুড উই মেক হিম আন্ডারস্ট্যান্ড, কোনোভাবেই সে পরীক্ষায় পাশ করতে পারবে না, পারবে থাকলে উইল বি এবল টু, আর পারবে না থাকলে উইল নট বি এবল টু। কিন্তু ইন নো ওয়ে ব্যবহার করলে আর নেগেটিভ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটাই নেগেটিভ অ্যাডভার্বিয়াল। ইন নো ওয়ে উইল হি বি এবল টু পাস দ্য এক্সাম, কোনোভাবেই সে পরীক্ষায় পাশ করতে পারবে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ইন নো ওয়ে দিয়ে এরকম শত শত সেন্টেন্সেস নিজ থেকে তৈরি করতে পারবেন। এখন দেখুন আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস দিয়ে কীভাবে সেন্টেন্সেস তৈরি করতে হয়। কোনো অবস্থাতেই নয়, এরকম যদি জোর থাকে যে কোনো অবস্থাতেই আমরা তোমাকে একাকী যেতে দিতে পারি না, কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতেই না, সেজন্য আন্ডার নো সার্কামস্ট্যান্সেস এই নেগেটিভ অ্যাডভার্বিয়ালটা আগে এনে আপনি করতে পারেন এইভাবে যে আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, কোনো অবস্থাতেই ক্যান উই লেট ইউ গো অ্যালোন, আমরা তোমাকে একাকী যেতে দিতে পারি না। ইনভার্জন করা হয়েছে, ক্যান, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে মোডাল অক্সিলারি, সাবজেক্ট, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর লেট সামবডি গো মানে কাউকে যেতে দেওয়া, সেজন্য আন্ডার নো সার্কামস্ট্যান্সেস ক্যান উই লেট ইউ গো অ্যালোন। নেক্সট, কোনো অবস্থাতেই সে আমাদের সাথে যেতে রাজি হয়নি, কোনো অবস্থাতেই, সেজন্য আন্ডার নো সার্কামস্ট্যান্সেস ডিড হি এগ্রি টু গো উইথ আস, ডিড হি এগ্রি টু গো উইথ আস, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, কোনো অবস্থাতেই লোকটি আমাকে সহ্য করতে পারে না,
তাহলে কোনো অবস্থাতেই না, সেজন্য আন্ডার নো সার্কামস্ট্যান্সেস ক্যান হি টলারেট মি, কোনো অবস্থাতেই সে আমাকে সহ্য করতে পারে না। ইনভার্সন করতে হবে, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস আগে দেওয়া হয়েছে ইমফ্যাসিস করার জন্য, আর ক্যান হি টলারেট মি, সে আমাকে সহ্যই করতে পারে না। নেক্সট, কোনো অবস্থাতেই তাদেরকে এটা করতে অনুমতি দেওয়া হবে না, কোনো অবস্থাতেই, ইমফ্যাসিস করা হচ্ছে অবস্থাতেই, সেজন্য আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, আর অনুমতি দেওয়া হবে না প্যাসিভ ফর্ম, সেজন্য উইল দে বি অ্যালাউড টু ডু ইট, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, তারপরে অক্সিলারি ভার্ব সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব। তো আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, কোনো অবস্থাতেই, উইল দে বি অ্যালাউড টু ডু ইট, তাদেরকে এটা করতে অনুমতি দেওয়া হবে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে আন্ডার নো সার্কামস্ট্যান্সেস প্রথমে এনে কিভাবে ইনভার্সন করা হয়। এভাবে শত শত সেন্টেন্সেস প্র্যাকটিস করবেন। নেক্সট, এখন দেখুন নট আনটিল দিয়ে কিভাবে সেন্টেন্সেস তৈরি করতে হবে। দেখুন, সে মেয়েটার চিঠি না পড়া পর্যন্ত সম্পূর্ণভাবে তার অনুভূতি বুঝতে পারেনি। তাহলে কোনো কিছু না পড়া পর্যন্ত কোনো কিছু করতে পারেনি বা করতে পারে না বা করে না, এরকম থাকলে নট আনটিল দিয়ে শুরু করতে হবে এবং পরের অংশের সাথে করতে হবে ইনভার্সন। নট আনটিল হি রিসিভ দ্য গার্লস লেটার, সে মেয়েটার চিঠি না পাওয়া পর্যন্ত কুড হি আন্ডারস্ট্যান্ড হার ফিলিংস, সে তার অনুভূতি বুঝতেই পারেনি। এখানে বুঝতেই লিখলে আরও ভালো হবে, কুড হি আন্ডারস্ট্যান্ড হার ফিলিংস, আর সম্পূর্ণভাবে কুড হি ফুলি আন্ডারস্ট্যান্ড হার ফিলিংস। এটা যেহেতু সম্পূর্ণভাবে রয়েছে, এখানে ফুলি শব্দটা মিসিং হয়েছে, আপনারা বুঝে নেবেন। কুড হি ফুলি আন্ডারস্ট্যান্ড হার ফিলিংস, অথবা কুড হি আন্ডারস্ট্যান্ড হার ফিলিংস কমপ্লিটলি, সেটাও লেখা যাবে। তো নট আনটিল হি রিসিভ দ্য গার্লস লেটার, সে মেয়েটার চিঠি না পাওয়া পর্যন্ত ইনভার্সন করতে হবে এই অংশের সাথে। কুড হি আন্ডারস্ট্যান্ড হার ফিলিংস কমপ্লিটলি, সে মেয়েটার অনুভূতি সম্পূর্ণভাবে বুঝতেই পারেনি। নেক্সট, সে একটা মোবাইল ফোন না কেনা পর্যন্ত সে এটার প্রয়োজনীয়তা বুঝতে পারতো না, পাস্ট রয়েছে, সেজন্য আমরা করতে পারি নট আনটিল হি বট আ মোবাইল ফোন, সে একটা মোবাইল ফোন না কেনা পর্যন্ত, পরের অংশের সাথে ইনভার্সন করতে হবে। কুড হি রিয়ালাইজ দ্য নেসেসিটি অফ ইট, সে এটার প্রয়োজনীয়তা বুঝতেই পারতো না, এখানে বুঝতেই লিখলে আরও ভালো হবে, এটার প্রয়োজনীয়তা বুঝতেই পারতো না। কুড হি রিয়ালাইজ দ্য নেসেসিটি অফ ইট, এটার প্রয়োজনীয়তা সে বুঝতেই পারতো না, একটি মোবাইল ফোন না কেনা পর্যন্ত সেটার প্রয়োজনীয়তা বুঝতেই পারতো না। এখানে কিন্তু আর নেগেটিভ দেওয়ার প্রয়োজন হবে না, কারণ নট আনটিল থাকলে যেই অংশ ইনভার্সন করা হবে সেখানে আর নেগেটিভ প্রয়োজন নেই। সেজন্য নট আনটিল হি বট আ মোবাইল ফোন, সে একটি মোবাইল ফোন না কেনা পর্যন্ত কুড হি রিয়ালাইজ দ্য নেসেসিটি অফ ইট, এটার প্রয়োজনীয়তা সে রিয়ালাইজই করতে পারতো না। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন নট আনটিল দিয়ে কিভাবে ইনভার্সন করা হয় পরের অংশে। এখন দেখুন অনলি আফটার, শুধুমাত্র বা কেবলমাত্র তার মৃত্যুর পরেই তারা তাকে প্রশংসা করেছিল। তো কোনো কিছুর পরেই থাকলে অনলি আফটার হিজ ডেথ, শুধুমাত্র তার মৃত্যুর পরেই ইনভার্সন করতে হবে, তারা তাকে প্রশংসা করেছিল। ডিড দে অ্যাপ্রিসিয়েট হিম, তারা তাকে প্রশংসা করেছিল। অক্সিলারি ভার্ব অ্যাডভার্বিয়াল, অনলি আফটার হিজ ডেথ, এটা সম্পূর্ণভাবে অ্যাডভার্বিয়ালের কাজ করছে। আর ডিড অক্সিলারি ভার্ব সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব। তো অনলি আফটার হিজ ডেথ ডিড দেই অ্যাপ্রিসিয়েট হিম, তার শুধুমাত্র বা কেবলমাত্র তার মৃত্যুর পরে তারা তাকে প্রশংসা করেছিল। শুধুমাত্র অথবা কেবলমাত্র তার মানিব্যাগটা হারিয়ে যাওয়ার পরেই সে অপমানিত হয়েছিল। তাহলে অনলি আফটার হিজ মানি ব্যাগ ওয়াজ লস্ট, তার মানিব্যাগটা হারিয়ে যাওয়ার পরেই ওয়াজ হি ইনসাল্টেড, সে অপমানিতই হয়েছিল। অপমানিতই যদি লিখি তাহলে আরও ভালো হবে যে অনলি আফটার হিজ মানি ব্যাগ ওয়াজ লস্ট, তার মানি ব্যাগ লস্ট হওয়ার পরে, হারিয়ে যাওয়ার পরে, ওয়াজ হি ইনসাল্টেড, সে অপমানিতই হয়েছিল। কেবলমাত্র বা শুধুমাত্র লন্ডনে যাওয়ার পরেই আমার বন্ধু আমাদেরকে ভুলে গিয়েছিল। তাহলে অনলি আফটার মাই ফ্রেন্ড ওয়েন্ট টু লন্ডন ডিড মাই ফ্রেন্ড ফরগট মি, আমাদেরকে ভুলে গিয়েছে, ডিড মাই ফ্রেন্ড ফরগট আস হবে, আর ডিড হি দিলে ভালো হবে, যেহেতু এখানে মাই ফ্রেন্ড দেওয়া হয়েছে সেজন্য এখানে হি বললে ভালো হবে। সরি ফর দিস। তো অনলি আফটার মাই ফ্রেন্ড ওয়েন্ট টু লন্ডন, আমার বন্ধু মাত্র লন্ডনে যাওয়ার পরেই ডিড হি ফরগেট আস, ডিড হি ফরগেট আস, আশা করি বুঝতে পেরেছেন।
অনলি আফটার দিয়ে কিভাবে সেন্টেন্সেস তৈরি করতে হবে। অনলি আফটার দিয়ে আরও একটি সেন্টেন্স দেখুন, শুধুমাত্র বা কেবলমাত্র ক্লাসে প্রবেশ করার পরেই শিক্ষক উপলব্ধি করেছিল যে ছাত্রছাত্রীরা উত্তেজিত ছিল। তাহলে অনলি আফটার এন্টারিং দ্য রুম বা ক্লাসরুম আর কি, অনলি আফটার এন্টারিং দ্য ক্লাসরুমে প্রবেশ করার পরেই উপলব্ধি করেছিল, সেজন্য ডিড দ্য টিচার রিয়ালাইজ, শিক্ষক উপলব্ধি করেছিল দ্যাট যে দ্য স্টুডেন্টস ওয়ার এক্সাইটেড, স্টুডেন্টসটা এক্সাইটেড ছিল। সেজন্য অনলি আফটার এন্টারিং দ্য রুমে প্রবেশ করার পরপরই ডিড দ্য টিচার রিয়ালাইজ, উপলব্ধি করতে পেরেছিল, মানে উপলব্ধি করে ফেলেছিল দ্যাট যে দ্য স্টুডেন্টস ওয়ার এক্সাইটেড, স্টুডেন্টসটা এক্সাইটেড ছিল। আশা করি বুঝতে পেরেছেন, ইমফ্যাসিস করা হচ্ছে এই অংশে। আর বাংলাটা আপনি ইচ্ছামতো লিখতে পারেন। নেক্সট, এখন দেখুন অনলি লেটার, অনলি ওয়ান্স, অনলি বাই, অনলি ইন, অনলি উইথ, অনলি ওয়েন, অনলি দেন, নট আ, নট ওয়ান্স, ইফ, অনলি ইফ, নট অনলি এর পরেও ইনভার্জন করা হয়, ইনভার্জন ব্যবহার করা যায়। যেমন শুধুমাত্র অথবা কেবলমাত্র পরেই আমি বুঝেছিলাম যে আমাকে ঠকানো হয়েছিল, মানে শুধুমাত্র বা কেবলমাত্র পরেই বুঝতে পেরেছিলাম যে আমাকে ঠকানো হয়েছিল, সেজন্য পরেই এই অংশের সাথে করতে হবে যে অনলি আফটার ডিড আই রিয়ালাইজ, শুধুমাত্র পরেই আমি উপলব্ধি করেছিলাম যে দ্যাট আই ওয়াজ চিটেড, আমাকে ঠকানো হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। একই স্ট্রাকচার, কেবলমাত্র বা শুধুমাত্র একবারই আমি লন্ডনে গিয়েছিলাম। দেখুন শুধুমাত্র বা কেবলমাত্র একবারই, তো আমি মাত্র একবারই লন্ডনে গিয়েছিলাম এটাও লিখতে পারতাম, কিন্তু সুবিধার জন্য এই যে অ্যাডভার্বিয়ালগুলো রয়েছে এটি আমি আগে লিখেছি, প্রথমে লিখেছি ইংরেজি করার সুবিধার্থে। তো দেখুন অনলি ওয়ান্স, শুধুমাত্র একবারই ডিড আই গো টু লন্ডন, আমি একবারই লন্ডনে গিয়েছিলাম, সেজন্য অনলি ওয়ান্স ডিড আই গো টু লন্ডন, অনলি ওয়ান্স অ্যাডভার্বিয়াল, তারপর হচ্ছে গিয়েছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব আছে ডিড, আর তারপর আছে সাবজেক্ট দিতে হবে, তারপর আছে মেইন ভার্ব, সেজন্য অনলি ওয়ান্স ডিড আই গো টু লন্ডন। কেবলমাত্র অথবা শুধুমাত্র কঠোর পরিশ্রম করা দ্বারাই সে সফল হয়েছে। অনলি বাই ওয়ার্কিং হার্ড হ্যাজ হি সাকসিডেড, শুধুমাত্র বা কেবলমাত্র বাংলাদেশেই সে এটা করেছিল, বাংলাদেশেই, সেজন্য অনলি ইন ব্যবহার করতে, অনলি ইন বাংলাদেশ, অনলি ইন বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশেই ডিড হি ডু ইট, সেটা করেছিল। যদি আমি এটি এভাবে লিখি যে হি ডিড ইট অনলি ইন বাংলাদেশ, তাহলে কিন্তু এরকম কেবলমাত্র বা শুধুমাত্র বাংলাদেশেই এরকম ইমফ্যাসিস পাবে না, সেটি বাংলাদেশে করেছিল, মাত্র বাংলাদেশে করেছিল, হি ডিড ইট ইন বাংলাদেশ, এটা নর্মালি করা যাবে। কিন্তু আপনি যদি এই অনলি ইন বাংলাদেশ এটা যদি আগে দিয়ে দেন তাহলে ইমফ্যাসিস হয়ে যাচ্ছে এবং সেখানে ইনভার্জন করতে হবে, অনলি ইন বাংলাদেশ ডিড হি ডু ইট। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, শুধুমাত্র অথবা কেবলমাত্র এই উপায়েই তুমি এটা সমাধান করতেই পারো। তাহলে অনলি ইন দিস ওয়ে, শুধুমাত্র এই উপায়ে বা এইভাবেই ক্যান ইউ সলভ ইট, তুমি এটা সমাধান করতে পারো। প্রশ্নবোধকের মতো হয়ে যাবে, কিন্তু আসলে ইমফ্যাসিস করা হচ্ছে, ইনভার্জন করা হচ্ছে যে ক্যান ইউ সলভ ইট, অনলি ইন দিস ওয়ে ক্যান ইউ সলভ ইট। এই স্ট্রাকচার, শুধুমাত্র বা কেবলমাত্র রহিমের সাথেই সে তর্কই করেছিল, তাহলে সাথে সেজন্য অনলি উইথ রহিম ডিড হি আর্গু, অনলি উইথ রহিম ডিড হি আর্গু বা আর্গিউ, অনলি উইথ রহিম ডিড হি আর্গিউ, শুধুমাত্র বা কেবলমাত্র তার সাহস দিয়েই সে এই সমস্যাটা দূর করেছে, সাহস দিয়েই, সেজন্য অনলি উইথ হিজ কারেজ, শুধুমাত্র সাহস দিয়েই হ্যাজ হি রিমুভড দিস প্রবলেম, সেই সমস্যাকে দূর করেছেই, সেজন্য হ্যাজ হি রিমুভড দিস প্রবলেম, এটা ইনভার্জন করতে হবে ইমফ্যাসিস করার জন্য। নেক্সট, শুধুমাত্র অথবা কেবলমাত্র যখন তার কিছু অর্থ দরকার ছিল তখনই সে আমাকে ফোন করেছিল, মানে যখন তার কিছু অর্থ দরকার ছিল তখনই সে আমাকে ফোন করেছিল, সেজন্য ইংরেজি করলে হয়ে যাবে অনলি ওয়েন হি নিডেড সাম মানি ডিড হি ফোন মি, কারণ পরের অংশের জোরটা বেশি বোঝাচ্ছে যে শুধুমাত্র কেবলমাত্র যখন তার অর্থ দরকার ছিল তখনই সে আমাকে ফোন করেছিল, অন্য কোনো সময় না, তখনই ফোন করেছিল, সেজন্য পরের অংশের সাথে করতে হবে ডিড হি ফোন মি,
অনলি ওয়েন হি নিডেড সাম মানি, শুধুমাত্র যখন তার কিছু অর্থ দরকার ছিল। ডিড হি ফোন মি, সে আমাকে ফোনই করেছিল তখন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইনভার্জন করা হয়েছে এই অংশ। তারপরে দেখুন, শুধুমাত্র বা কেবলমাত্র, কেবলমাত্র হবে শুধুমাত্র বা কেবলমাত্র যখন আমি রুমে প্রবেশ করেছিলাম তখনই আমি দেখলাম গ্লাসটি ভাঙা ছিল। তাহলে অনলি ওয়েন আই এন্টার্ড দ্য রুম, যখন আমি রুমে প্রবেশ করেছিলাম তখনই আমি দেখেছিলাম, এরকম ইমফ্যাসিস করবেন যে তখনই আমি দেখলাম, সেজন্য ডিড আই সি, তখনই আমি দেখলাম দ্য গ্লাস ওয়াজ ব্রকেন, গ্লাসটি ভাঙা ছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, শুধুমাত্র বা কেবলমাত্র তখনই সে আমাকে ভুলই বুঝেছিল বা ভুল বুঝেছিল। তাহলে শুধুমাত্র বা কেবলমাত্র তখনই, সেজন্য অনলি দেন সে আমাকে ভুলই বুঝেছিল, সেজন্য ইমফ্যাসিস করতে হবে এবং ইনভার্জন করতে হবে। ইমফ্যাসিস বোঝাচ্ছে বলে ডিড হি মিসআন্ডারস্ট্যান্ড মি, শুধুমাত্র তখনই ডিড হি মিসআন্ডারস্ট্যান্ড মি, সে আমাকে ভুল বুঝেছিল। একটা কথাও সে বলেছিল না, একটা কথাও সে বলেছিল না, সেজন্য নট আ সিঙ্গেল ওয়ার্ড, একটা কথাও ডিড হি সেই, সে বলেছিল না। ইনভার্জন করতে হবে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মে প্রিন্সিপাল ভার্ব। নট আ সিঙ্গেল ওয়ার্ড, একটা কথাও ডিড হি সেই, সে বলেছিল না। একটা কবিতাও সে পড়তেই পারে না। নট আ সিঙ্গেল পোয়েম, একটা কবিতাও ক্যান হি রিড, সে পড়তেই পারে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যে অনলি দেন শুধুমাত্র তখনই, একটা কথাও নট আ সিঙ্গেল ওয়ার্ড, এরকম যদি এই অংশটুকু আগে দিয়ে দেন যে নট যদি আগে দিয়ে দেন তাহলে ইনভার্জন করতে হবে, যে তখন আপনি ইমফ্যাসিস করার জন্য এইভাবে বলছেন যে সে একটা কথা বলেছিল না, হি ডিড নট সে সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু আপনি যদি এভাবে বলেন যে একটা কথাও সে বলেছিল না, তখন করতে হবে নট আ সিঙ্গেল ওয়ার্ড ডিড হি সেই। একটা কবিতাও, সেজন্য নট আ সিঙ্গেল পয়েম, তারপরে ইনভার্জন করতে হবে ক্যান হি রিড, সে পড়তেই পারে না, ক্যান হি রিড। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, একবারও সে আমাকে সাহায্য করেইনি বা করেনি, একবারও সে আমাকে সাহায্য করেইনি, এরকম ইনভার্জন করছেন, তাহলে করতে হবে নট ওয়ান্স, একবারও ডিড হি হেল্প মি, সে আমাকে সাহায্য করেইনি। নট ওয়ান্স, তারপরে অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব। নেক্সট, একবারও তারা পরাজিতই হয়নি, একবারও তারা পরাজিতই হয়নি, এরকম ইমফ্যাসিস করছেন। নট ওয়ান্স ওয়ার দ্য ডিফিটেড, একবারও তারা পরাজিত হয়নি। একবারও সে আমাকে জিজ্ঞাসাই করেনি আমি কেমন ছিলাম, তাহলে নট ওয়ান্স, একবারও ডিড হি আস্ক মি, আমাকে জিজ্ঞাসাই করেনি হাউ আই ওয়াজ, আমি কেমন ছিলাম। নট ওয়ান্স ডিড হি আস্ক মি, একবারও সে আমাকে জিজ্ঞাসাই করেনি হাউ আই ওয়াজ, আমি কেমন ছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এক মুহূর্তের জন্য আমি ভাবতেই পারিনি যে আমি চাকরিটা পাবো, তাহলে এক মুহূর্তের জন্য, সেজন্য নট ফর নট ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। খুড আই থিঙ্ক, আমি ভাবতেই পারিনি, সেজন্য খুড আই থিঙ্ক, আমি ভাবতেই পারিনি আই উড গেট দ্য জব, আমি চাকরিটা পাবো। মানে ভাবাটার উপরে ইমফ্যাসিস করা হচ্ছে বেশি, সেজন্য খুড আই থিঙ্ক, এখানে ইনভার্জন করতে হবে। নট ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, খুড আই থিঙ্ক মানে ভাবতেই পারিনি আই উড গেট দ্য জব, আমি চাকরিটা পাবো। ইনভার্জন করা হয়েছে। নট ফর আ মোমেন্ট, তারপরে হচ্ছে খুড আই থিঙ্ক, ভাবতেই পারিনি আই উড গেট দ্য জব, আমি চাকরিটা পাবো। এক মুহূর্তের জন্য সে চিন্তাই করেনি আমি সেখানে যাব, তাহলে এক মুহূর্তের জন্য। নট ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। ডিড হি থিঙ্ক, সে চিন্তাই করেনি আই উড গো দেয়ার, আমি সেখানে যাব। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে নট ফর আ মোমেন্ট দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। নেক্সট, শুধুমাত্র বা কেবলমাত্র যদি তুমি কঠোর পরিশ্রম করো তবেই তুমি সফল হবেই বা সফল হবে, বোঝানোর জন্য হবেই লিখেছি, হবে লিখলেও হবে। শুধুমাত্র যদি, সেজন্য অনলি ইফ ইউ ওয়ার্ক হার্ড, শুধুমাত্র যদি কঠোর পরিশ্রম করো, ক্যান ইউ বি সাকসেসফুল, সফল তুমি হবেই, সেজন্য হবেই এরকম ইমফ্যাসিস করা হচ্ছে, সেজন্য ক্যান ইউ বি সাকসেসফুল। অনলি ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি শুধুমাত্র তুমি সফল পরিশ্রম করো, ক্যান ইউ বি সাকসেসফুল, তবে তুমি সফল হবেই।
শুধুমাত্র বা কেবলমাত্র যদি তুমি প্রতিজ্ঞা করতে তবে আমি তোমাকে বাইরে যেতে দিতাম। তাহলে অনলি ইফ ইউ প্রমিসড, যদি শুধুমাত্র প্রতিজ্ঞা তুমি করতে, উড আই লেট ইউ গো আউট, তবে আমি তোমাকে বাইরে যেতে দিতামই, এরকম ইমফ্যাসিস করছেন। কিন্তু তুমি তো সেই প্রমিস করনি, সেজন্য অনলি ইফ ইউ প্রমিসড যদি তুমি প্রতিজ্ঞা করতে, আর সেকেন্ড কন্ডিশনাল সেজন্য পাস্ট ইনডিফিনিট পরে উড ব্যবহার করতে হবে। অনলি ইফ ইউ প্রমিসড যদি তুমি প্রমিসড করতে, উড আই লেট ইউ গো আউট আমি তোমাকে বাইরে যেতেই দিতাম, এরকম সেন্সে বা যেতে দিতামই, যেভাবে আপনি বাংলা লেখেন ইমপ্যাসিস করবেন আর কি। উড আই লেট ইউ গো আউট আমি তোমাকে বাইরে যেতেই দিতাম বা যেতে দিতামই। আশা করি বুঝতে পেরেছেন অনলি ইফ দিয়ে কীভাবে সেন্টেন্সেস তৈরি করতে হবে। এখন দেখুন, সে শুধু একটি চাকরিই পায়নি, একটি গাড়িও কিনেছে। যদি আমি এটি নট অনলি আগে ব্যবহার করি তাহলে কিন্তু ইনভার্জনারি স্ট্রাকচার ব্যবহার করতে হবে এভাবে যে নট অনলি হ্যাজ হি গট আ জব, শুধুমাত্র সে, দেখুন হি হ্যাজ ব্যবহার করা হয়নি, হ্যাজ হি গট ইনভার্জন করা হয়েছে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দেওয়া হয়েছে, তারপর সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দেওয়া হয়েছে, তারপর অ্যাডভার্বিয়াল নট অনলি। সেজন্য নট অনলি হ্যাজ হি গট আ জব, শুধুমাত্র সে একটা চাকরিই পায়নি, বাট অলসো বট আ কার, একটি কারও সে কিনেছে। অলসোটা এখানে ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। নেক্সট, মেয়েটি শুধু তার কাজই শেষ করেছিল না, আমাদের জন্য খাবারও এনেছিল। যদি আপনি এরকম নট অনলিটা আগে দেন যে নট অনলি ডিড দ্য গার্ল ফিনিশ আর ওয়ার্ক, মেয়েটা শুধুমাত্র তার কাজই শেষ করেছিল না, বাট অলসো ব্রট ফুড ফর আস, আমাদের জন্য খাবারও এনেছিল। এখানে ইনভার্জন করতে হবে যে নট অনলি ডিড দ্য গার্ল ফিনিশ হার ওয়ার্ক, মেয়েটা শুধু তার কাজই শেষ করেছিল না, সেজন্য নট অনলি অক্সিলারি ভার্ব সাবজেক্ট তারপর প্রিন্সিপাল ভার্ব। নট অনলি ডিড দ্য গার্ল ফিনিশ হার ওয়ার্ক বাট অলসো বা বাট ব্রট ফুড ফর আস, আমাদের জন্য খাবারও এনেছিল। নেক্সট, তারা শুধু এখানে আসবেই না, কিছু খাবেও বটে। তাহলে নট অনলি উইল দে কাম হিয়ার, তারা শুধু এখানে আসবেই না, ইনভার্জন করতে হবে এই অংশ। নট অনলি উইল দে কাম হিয়ার, তারা শুধু এখানে আসবেই না, বাট অলসো ইট সামথিং, কিছু খাবেও বটে। আশা করি বুঝতে পেরেছেন নট অনলি দিয়ে কিভাবে ইনভার্জন করতে হবে। নেক্সট, এখন দেখুন অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন অফ প্লেস, কীভাবে অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন অফ প্লেস দিয়ে করতে হবে। অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশনস অফ প্লেস আগে দিতে হবে, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট। যেমন আমাদের কলেজ আমাদের বাড়ির সামনে, এখানে কিন্তু স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে আমাদের কলেজ আমাদের বাড়ির সামনে, এখানে কোনো ইনভার্জন করা হবে না। আওয়ার কলেজ ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, নর্মাল অর্ডার, সাবজেক্ট তারপর ভার্ব, তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন অফ প্লেস দেওয়া হয়েছে নর্মাল, সেজন্য নর্মাল অর্ডার ব্যবহার করা হয়েছে। কিন্তু এই বাক্যটিকে যদি আপনি এইভাবে লেখেন যে আমাদের বাড়ির সামনেই তো আমাদের কলেজ, এরকম যদি ইমফ্যাসিস করে বলেন যে এই আমাদের বাড়ির সামনেই তো আমাদের কলেজ, এরকম ইমফ্যাসিস করে জোর দিয়ে যখন আপনি বলবেন তখন কিন্তু এই আমাদের বাড়ির সামনেই এই অংশটুকু আগে দিতে হবে যে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনেই ইজ আওয়ার কলেজ, আমাদের কলেজ। তখন কিন্তু আওয়ার কলেজ ইজ লেখা যাবে না, ইজ আওয়ার কলেজ লিখতে হবে। ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, ইন অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন অফ প্লেস, তারপরে দিতে হবে ভার্ব, এবার সাবজেক্ট আওয়ার কলেজ। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পলস দেখুন, আমার বন্ধু এই চেয়ারের উপর বসলো, তাহলে ইংরেজি হয়ে যাবে মাই ফ্রেন্ড স্যাট অন দিস চেয়ার, আমার বন্ধু এই চেয়ারের উপর বসলো, নর্মাল অর্ডার। কিন্তু আপনি যদি এভাবে বলেন যে এই চেয়ারের উপরই আমার বন্ধু বসলো, তখন কিন্তু ইমফ্যাসিস করছেন যে এই চেয়ারের উপরেই তো আমার বন্ধু, এই অন দিস চেয়ার যদি আপনি আগে ব্যবহার করেন, অর্থাৎ অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশনস অফ প্লেস যদি আপনি আগে ব্যবহার করেন, তাহলে অবশ্যই ইনভার্জন করতে হবে যে এরকম করবেন যে অন দিস চেয়ার স্যাট মাই ফ্রেন্ড, অন দিস চেয়ার, দেখুন তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট যাবে শেষে। অন দিস চেয়ার স্যাট মাই ফ্রেন্ড, এই চেয়ারের উপরেই আমার বন্ধু বসলো, স্যাট মাই ফ্রেন্ড। আরও কিছু এক্সাম্পলস দেখুন, সে একটা গাছের নিচে বসেছিল, তাহলে হি স্যাট হবে, এখানে হি স্যাট আন্ডার আ ট্রি,
কিন্তু আমি এখানে স্টুড লিখেছি, দাঁড়িয়েছিল সেজন্য, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েছিল সেজন্য স্টুড, কিন্তু বসেছিল সেজন্য হবে স্যাট। হি স্যাট আন্ডার আ ট্রি, আপনারা বুঝে নেবেন, সরি এর জন্য, স্যাট আন্ডার আ ট্রি, নর্মাল অর্ডার। যদি বলি সে একটা গাছের নিচেই বসেছিল, তখন ইংরেজি হয়ে যাবে আন্ডার এ ট্রি, একটা গাছের নিচেই স্যাট হি। এখানে স্টুড হি, দাঁড়িয়েছিল, আমি এখানে ভুল করেছি সেজন্য এক্সট্রিমলি সরি। তো দেখুন আন্ডার আ ট্রি স্টুড হি, ইনভার্জন করা হয়েছে। প্রথমে আন্ডার আ ট্রি, অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশনস অফ প্লেস, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট। আর বসেছিল সেজন্য স্যাট ব্যবহার করতে হবে। দাঁড়িয়েছিল থাকলে দাঁড়ালো বা দাঁড়িয়েছিল, তখন আমরা স্টুড হি ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, ইনভার্জন করতে হবে। নেক্সট, সেই বনের মধ্য দিয়ে হেঁটেছিল, নর্মাল অর্ডার করতে হবে, কারণ এখানে কোনো ইমফ্যাসিস করা হচ্ছে না। সেই বনের মধ্য দিয়ে হেঁটেছিল সেজন্য হি ওয়াকড থ্রু দিস ফরেস্ট, নর্মাল অর্ডার। কিন্তু যদি বলেন যে এই বনের মধ্য দিয়েই সে হেঁটেছিল, এরকম এই বনের মধ্য দিয়েই যদি আপনি আগে ব্যবহার করেন, তাহলে ইনভার্জন করতে হবে যে থ্রু দিস ফরেস্ট, এই অংশটুকু আগে দিলে, থ্রু দিস ফরেস্ট, এই বনের মধ্য দিয়েই ওয়াকড হি, সে হেঁটেছিল। ভার্ব, তারপর সাবজেক্ট। থ্রু দিস ফরেস্ট, এই বনের মধ্য দিয়েই ওয়াকড হি, সে হেঁটেছিল। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশনস অফ প্লেস, তারপর আছে ভার্ব, তারপর সাবজেক্ট, কীভাবে সেন্টেন্সেস তৈরি করতে হয়। আরও কিছু এক্সাম্পলস দেখুন। এই রাস্তা বরাবরই একজন অপরিচিত লোক এসেছিল, তাহলে অ্যালং সেই রাস্তা বরাবরই, সেজন্য অ্যালং দ্যাট রোড খেম অ্যান আননোন ম্যান, এসেছিল একজন অপরিচিত লোক। খেম দিতে হবে, তারপরে সাবজেক্ট। অ্যালং দ্যাট রোড খেম অ্যান আননোন ম্যান। পার্টিকেল যদি থাকে, যেমন ধরুন অন্য একটা দুটি সেন্টেন্স দেখুন এরকম যে আই স্টপ দ্য কার, আমি কারটি থামালাম, অ্যান্ড আপ ওয়াকড আ পুলিশম্যান। ওয়াক আপ ব্যবহার না করে পার্টিকেল যদি থাকে সেক্ষেত্রে আপটা আগে ব্যবহার করতে হবে, যে আমি কারটি থামালাম অ্যান্ড আপ ওয়াকড আ পুলিশম্যান, এবং একটি পুলিশম্যান এগিয়ে আসলো, হেঁটে এগিয়ে আসলো। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড কেম আউট হওয়ার কথা, কিন্তু যদি পার্টিকেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পার্টিকেলটা আগে ব্যবহার করবেন, তারপরে কেম, তারপরে অ্যাঞ্জেলাস বয়ফ্রেন্ড। দরজাটা খুলে গেল এবং অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ড তখনই বেরিয়ে আসলো, এরকম এক্সপ্রেশন ক্ষেত্রে আউট কেম অ্যাঞ্জেলাস বয়ফ্রেন্ড। আশা করি বুঝতে পেরেছেন যে পার্টিকেল যদি থাকে তাহলে পার্টিকেলটা এই ভার্বের আগে ব্যবহার করে দেবেন, তাহলে আরও ভালো হবে। তো এটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন অফ প্লেস। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরও কিছু এক্সাম্পলস দেখুন। একটি কুকুর দরজার বাইরে ছিল, নর্মালি বলা হচ্ছে আ ডগ ওয়াজ আউটসাইড দ্য ডোর, নর্মাল অর্ডার। এখানে কোনো ইমফ্যাসিস করা হচ্ছে না। যদি আপনি কথাটি এইভাবে বলেন যে দরজার বাইরেই তো একটা কুকুর ছিল, দরজার বাইরেই তো ছিল একটা কুকুর, এরকম যদি ইমফ্যাসিস করে বলেন তাহলে করতে হবে এরকম, আউটসাইড দ্য ডোর, দরজার বাইরেই, ওয়াজ আ ডগ, একটা কুকুর ছিল, ইনভার্জন। তিনটা বই টেবিলের উপর ছিল, এখানে কোনো ইনভার্জন করা আছে, নর্মাল অর্ডার। 3 বুকস ওয়ার অন দ্য টেবিল, নর্মাল অর্ডার। যদি এভাবে বলেন যে টেবিলের উপরেই 3টা বই ছিল, তখন টেবিলের উপরেই, এরকম ইমফ্যাসিস করছেন, তখন করতে হবে অন দ্য টেবিল, প্রথমেই অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন অফ প্লেস দিয়ে দিতে হবে। অন দ্য টেবিল, টেবিলের উপরেই, ওয়ার 3 বুকস, 3টা বই ছিল, ইনভার্জন করা হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশনস অফ প্লেস দিয়ে কীভাবে ইনভার্জন করতে হয়। এবার দেখুন নাম্বার 5, কন্ডিশনালস উইদাউট ইফ, ইফ বাদে কীভাবে কন্ডিশনাল সেন্টেন্সকে ইনভার্জন করা হয়। যদি সে ইংরেজিতে কথা বলে তবে তারা তাকে একটা চাকরি দেবে। তো দেখুন, যদি সে ইংরেজিতে কথা বলে তবে তারা তাকে একটি চাকরি দেবে, এটা আমরা নর্মালি বললে হবে ইফ হি স্পিক্স ইংলিশ দে উইল অফার হিম এ জব। যদি সে ইংলিশে কথা বলে তবে তারা তাকে একটি চাকরি দেবে। এই অংশটুকু যদি আমরা ইফকে উঠাই দিতে চাই তাহলে আমরা বলতে পারি বাংলাটা এরকম, যদি সে ইংরেজিতে কথা বলেই বা কথা বলেই থাকে তবে তারা তাকে একটি চাকরি দেবে। কথায় যদি বলে, সে বলেই, এরকম যদি ইমফ্যাসিস করে বলেন তখন কিন্তু ইফ ব্যবহার না করে সেখানে আপনি শুড ব্যবহার করতে পারেন। বিশেষ করে যখন হচ্ছে
ফার্স্ট কন্ডিশনাল তখন আপনি শুড ব্যবহার করবেন, সেকেন্ড কন্ডিশনে ওয়্যার, থার্ড কন্ডিশনে হ্যাড আগে ব্যবহার করলে তখন আর ইফ ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। যেহেতু এটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স সেজন্য এখানে ব্যবহার করতে হবে শুড, যে শুড হি স্পিক ইংলিশ, যদি সে ইংলিশে কথা বলেই থাকে, দে উইল অফার হিম এ জব, তবে তারা তাকে একটি চাকরি অফার করবে। তো সেজন্যই এখানে শুড কিন্তু এখানে যদি সেন্সে ব্যবহার করা হয়েছে। শুড হি স্পিক ইংলিশ, যদি সে ইংলিশে কথা বলে, দে উইল অফার হিম এ জব, তারা তাকে একটি চাকরি অফার করবে। তো ফার্স্ট কন্ডিশনালে আপনি শুড ব্যবহার করবেন ইফ উঠায় দিয়ে। এবার দেখুন, আমি যদি তুমি হতামই তবে আমি সেখানে যেতাম না। আমি যদি তুমিই হতাম, যেভাবে আপনি বাংলাটাকে ইমফ্যাসিস করান সেভাবেই হবে যে যদি তুমিই হতামই বা তুমিই হতাম তবে আমি সেখানে যেতাম না। তাহলে ইংরেজি করলে হয়ে যাবে ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, আই উডেন্ট গো দেয়ার, নো ইমফ্যাসিস, কোনো ইমফ্যাসিস বোঝাচ্ছে না। কিন্তু যদি আপনি বলেন যে হতামই, তখন ইমফ্যাসিস করাতে চাইলে ইংরেজি করবেন এইভাবে ওয়্যার আই ইউ, আই উডেন্ট গো দেয়ার, ইনভার্জন ফর ইমফ্যাসিস। এখানে কোনো ইমফ্যাসিস নেই যদি ইফ ব্যবহার করেন, যে আমি যদি তুমি হতাম তবে আমি সেখানে যেতাম না, কোনো ইমফ্যাসিস নেই। কিন্তু আপনি যদি এই ইফকে উঠায় দেন, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ওয়্যারটা আগে দিয়ে দিতে হবে, তখন যে ওয়্যার আই ইউ, যদি আমি তুমিই হতাম, আই উডেন্ট গো দেয়ার, আমি সেখানে যেতাম না। এরকম ক্ষেত্রে আপনি ইনভার্সন করতে পারেন। নেক্সট, যদি সে কঠোর পরিশ্রম করেই থাকতো বা করে থাকতোই তবে সে সফল হতে পারত। এটা কিন্তু থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেজন্য ব্যবহার করতে হবে যে নর্মালি যদি আপনি করেন তাহলে হবে এরকম যে ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো, হি উড হ্যাভ সাকসিডেড, তবে সে সফল হতে পারত। হি উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভও ব্যবহার করা যাবে সাকসিডেড, কিন্তু নো ইমফ্যাসিস, কোনো গুরুত্ব বা কোনো জোর নেই। কিন্তু আপনি যদি ইফকে উঠায় দিয়ে হ্যাডটাকে আগে নিয়ে আসেন, তখন আর ইফ দেওয়ার প্রয়োজন হবে না, তখন সেন্টেন্সে একটু জোর পাবে, তখন হয়ে যাবে থাকতোই বা পরিশ্রম করেই থাকতো তবে সফল হতেই পারতো, এরকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন। হ্যাড হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করেই থাকতো, হি উড হ্যাভ সাকসিডেড, সে সফল হতে পারতো, ইনভার্জন ফর ইমফ্যাসিস। এটার থেকে এটা ইমফ্যাসিস বেশি বোঝাচ্ছে, এটার থেকে এটা ইমফ্যাসিস বেশি বোঝাচ্ছে। এবং ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে শুড ব্যবহার করতে হবে ইফ উঠাই দিয়ে, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ওয়্যারটাকে আগে নিয়ে আসতে হবে, আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফটাকে উঠাই দিয়ে হ্যাড আগে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কন্ডিশনালসে কীভাবে ইফ ছাড়া কীভাবে ইনভার্জন করা হয়। নেক্সট 6, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি ইনভার্জন করতে পারেন সো, নাইদার অ্যান্ড নরের ক্ষেত্রে। যেমন ধরুন রহিম বলছে আমি ইংরেজিতে কথা বলি, রহিম সেড আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। ধরুন করিম বলছে আমিও ইংরেজিতে কথা বলি, মানে আমিও, শুধু বলছে আমিও বলি বা আমিও, তখন কিন্তু আপনি যেহেতু স্পিক এখানে ডু ভার্ব, সেজন্য ডু ব্যবহার করতে হবে সো ডু আই, এবং ইনভার্জন করতে হবে। সো আগে ব্যবহার করা হয়েছে, তারপরে ভার্ব দিতে হবে, তারপরে দিতে হবে সাবজেক্ট, এবং স্পিক যেহেতু ডু ভার্ব সেজন্য ডু ব্যবহার করতে হবে। সো ডু আই, আমিও বলি। কেউ বলছে যে তুমি ক্রিকেট খেলো, আমিও খেলি, ইউ প্লে ক্রিকেট সো ডু আই, মানে আমিও খেলি আর কি। নেক্সট, এখন দেখুন বি ভার্ব যদি থাকে, রহিম বলছে আমি ক্ষুধার্ত, রহিম সেড আই এম হাংরি। ধরুন করিম বলছে যে আমিও ক্ষুধার্ত, তখন কিন্তু আর ডু ব্যবহার করা যাবে না, যেহেতু আই অ্যাম হাংরি, এটা বি ভার্বের ব্যবহার, সেজন্য ইনভার্জন করতে হবে যে সো, তারপর দিতে হবে বি ভার্ব, তারপর দিতে হবে সাবজেক্ট। সো অ্যাম আই, আমিও। কেউ বলছে যে সে সৎ, আমিও সৎ, হি ইজ অনেস্ট, সো অ্যাম আই। ঠিক একইভাবে আমি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি, আবার করিম বলছে আমিও, সেজন্য সো অ্যাম আই। বি ভার্ব থাকলে এরকম করতে হবে। এখন দেখুন রহিম বলছে আমি রাজনীতি পছন্দ করি না, যদি নেগেটিভ থাকে তাহলে ইংরেজি করতে হবে এরকম যে রহিম সেড আই ডু নট লাইক পলিটিক্স, আমি পলিটিক্স পছন্দ করি না। এখন দেখুন করিম বলছে আমিও তো করি না, আমিও পছন্দ করি না বা আমিও, তখন আপনি কি করবেন, তখন কিন্তু সো ব্যবহার করা যাবে না, নাইদার অথবা নর ব্যবহার করতে পারেন এভাবে যে করিম বলছে নাইদার অথবা নর ডু আই, যেহেতু ডু ভার্ব সেজন্য ডু ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট চলে যাবে ইনভার্জন, আমিও করি না, এরকম ইমপ্যাসিস করে বলছেন যে আমিও তো করি না, তখন নাইদার অথবা নর ডু আই।
রহিম বলছে আমার বন্ধু পাগল না। ধরুন বি ভার্বের ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে তখন রহিম বলছে মাই ফ্রেন্ড ইজ নট ম্যাড। এখন বি ভার্বের ক্ষেত্রে যদি আপনি আমি আমার বন্ধু না, রহিম বলছে আমার বন্ধু পাগল না, আবার করিম বলছে যে আমার বন্ধুও না, মানে আমার বন্ধুও পাগল না, তখন আপনি করবেন এরকম যে নাইদার অথবা নর ইজ মাই ফ্রেন্ড। তখন কিন্তু সো ব্যবহার করা যাবে না, নেগেটিভ এক্সপ্রেশনে নাইদার অথবা নর ব্যবহার করতে পারেন যে নাইদার ইজ মাই ফ্রেন্ড নর ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধুও তো না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখন দেখুন অ্যাডভার্ব অফ প্লেস হিয়ার অ্যান্ড দেয়ার কীভাবে অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। সেটা হচ্ছে হিয়ার অবলিক দেয়ার ভার্ব, নাউন থাকলে ভার্বটা আগে দিতে হবে, আর হিয়ার অ্যান্ড দেয়ার আর প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে চলে যাবে ভার্ব। যেমন এই যে আপনার বই, নাউন রয়েছে সেজন্য প্রথম স্ট্রাকচার ব্যবহার করতে হবে হিয়ার অ্যান্ড দেয়ার, তারপর ভার্ব, তারপর নাউন দিতে হবে। মানে এই যে সেই যে এরকম থাকলে হিয়ার অথবা দেয়ার দিয়ে শুরু করতে পারেন। এই যে আপনার বই, হিয়ার ইজ ইয়োর বুক। ওই যে আপনার বই, তখন আপনি ব্যবহার করবেন দেয়ার ইজ ইয়োর বুক। দেখুন বুক, বুক নাউন রয়েছে সেজন্য প্রথম স্ট্রাকচার হিয়ার বা দেয়ার, তারপর ভার্ব, তারপর নাউন। নেক্সট, এই যে তোমার বন্ধু আসছে, সাধারণত মনে রাখবেন যে এরকম অ্যাডভার্ব অফ প্লেস যদি আগে থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স থাকলেও সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই ইংরেজি করতে হবে, কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যাবে না। মানে প্রোগ্রেসিভ অ্যাসপেক্টটাকে, প্রোগ্রেসিভ যে টেন্সটা রয়েছে সেই প্রোগ্রেসিভ টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই বোঝাবে। এই যে তোমার বন্ধু আসছে, তাহলে হিয়ার কামস ইয়োর ফ্রেন্ড। এখানে কিন্তু ইয়োর ফ্রেন্ড নাউন রয়েছে সেজন্য হিয়ার, তারপরে ভার্ব, তারপর নাউন দিতে হবে যে হিয়ার কামস ইয়োর ফ্রেন্ড, এই যে তোমার বন্ধু আসছে। নেক্সট, ওই যে তোমার বন্ধু যাচ্ছে, কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স রয়েছে, তারপরেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। ওই যে তোমার বন্ধু যাচ্ছে, তাহলে দেয়ার গোজ ইয়োর ফ্রেন্ড, ওই যে তোমার বন্ধু চলে যাচ্ছে বা ওই যে তোমার বন্ধু যাচ্ছে। এখানে কিন্তু বুক, বুক, ফ্রেন্ড, ফ্রেন্ড সবই নাউন, সেজন্য হিয়ার, দেয়ার, হিয়ার, দেয়ারের পরেই ভার্ব হয়েছে। কিন্তু যদি প্রোনাউন থাকে, যেমন ধরুন এই যে এটা, আপনি কাউকে বলছেন এই যে এটা, হিয়ার ইট ইজ, তখন কিন্তু হিয়ার ইজ ইট ব্যবহার করলে ভুল হবে, কারণ এই যে এটা, এটা হচ্ছে প্রোনাউন, ইট, ইট একটা প্রোনাউন, সেজন্য আর এখানে আপনি ইজ ইট ব্যবহার করতে পারবেন না, মানে সেজন্য হিয়ার অ্যান্ড দেয়ারের পরে প্রোনাউন, তারপরে ভার্ব চলে যাবে, সেজন্য হিয়ার প্রোনাউন তারপরে ভার্ব হয়েছে। হিয়ার ইট ইজ, এই যে এটা, হিয়ার ইট ইজ। ওই যে সেটা প্রোনাউন, সেজন্য দেয়ার দ্যাট ইজ, দেয়ার দ্যাট ইজ, ওই যে সেটা। এই যে সে আসছে, তখন কিন্তু সে প্রোনাউন রয়েছে, এই জন্য করতে হবে হিয়ার হি কামস, নট হিয়ার কামস হি। এখানে যেমন হিয়ার কামস ইয়োর ফ্রেন্ড ব্যবহার করেছেন, হিয়ারের পরে কামস দিয়েছেন, তারপর নাউন দিয়েছেন, কিন্তু এখানে প্রোনাউন রয়েছে বলে হিয়ারের পরে প্রোনাউন দিতে হবে, প্রোনাউন তারপরে ভার্ব যাবে। এই যে সে আসছে, হিয়ার হি কামস। ওই যে সে যাচ্ছে, সেজন্য দেয়ার হি গোজ, ওই যে সে যাচ্ছে, নট দেয়ার গোজ হি ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেয়ারের ব্যবহার দিয়ে আরও কিছু এক্সাম্পল দেখুন। যেমন ধরুন আমাদের গ্রামে একটি স্কুল আছে, তখন আপনাকে প্রথমে দেয়ার দিয়ে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করতে হবে। সাবজেক্ট কিন্তু স্কুল, কিন্তু ইনভার্সন করা হয়েছে দেয়ার দিয়ে, আগে এই স্কুলের আগেই ভার্ব দিয়ে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ইনভার্সন করা হয়েছে, সেজন্য ইংরেজি হবে দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের দেশে অনেক সমস্যা আছে, তাহলে দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। দেয়ার শুড বি নো প্রবলেম অ্যাবাউট দিস ম্যাটার, দেয়ার শুড বি নো ডাউট হবে আর কি, অ্যাবাউট দিস ম্যাটার। সন্দেহ, ডাউট হবে, এখানে প্রবলেম লিখেছি, তো দেয়ার শুড বি নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার, বা নো প্রবলেম, কোনো সমস্যা থাকা উচিত না থাকলে দেয়ার শুড বি নো প্রবলেম অ্যাবাউট দিস ম্যাটার। নেক্সট, একটি দুর্ঘটনা হয়েছে, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, একটি দুর্ঘটনা ঘটেছে বা একটি দুর্ঘটনা হয়েছে। কোনো সমস্যা হতো না যদি তুমি আমাকে ফোন করতে, তাহলে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, দেয়ার উডেন্ট হ্যাভ বিন এনি প্রবলেম, কোনো সমস্যাই হতো না, ইফ ইউ হ্যাড ফোনড মি, যদি তুমি আমাকে ফোন করতে। তো দেয়ার দিয়ে আপনি এভাবেও ইনভার্জন করতে পারেন, বিশেষ করে এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন নেক্সট, 8 ইনভার্জন আফটার অ্যাজ, দেন অ্যান্ড সো। সো ডট ডট দ্যাট, যেমন ধরুন এরকম যে সে খুব পরিশ্রমী ছিল,
সে খুব পরিশ্রমী ছিল, তেমনই ছিল তার বন্ধুরাও, সেজন্য ইংরেজি করলে হয়ে যাবে হি ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, সে খুবই পরিশ্রমী ছিল, অ্যাজ ওয়ার হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরাও তেমনই ছিল, সেজন্য অ্যাজ ওয়ার হিজ ফ্রেন্ডস, এখানে ইনভার্জন করতে, তার বন্ধুরাও তেমনই ছিল, সেজন্য অ্যাজ, তারপরে ভার্ব দিতে হবে, তারপরে সাবজেক্ট দিতে হবে, অ্যাজ ওয়ার হিজ ফ্রেন্ডস। অসৎ শিক্ষিত লোকেরা সৎ শিক্ষিত লোকদের চেয়েও বেশি আয়ের সম্ভাবনা থাকে, লোকদের চেয়েও তাদের বেশি আয়ের সম্ভাবনা থাকে। করতে হবে দ্য ডিসঅনেস্ট আনএডুকেটেড পিপুল, অসৎ অশিক্ষিত লোকদের হ্যাভ আছে বা থাকে হায়ার ইনকাম পোটেনশিয়াল, মানে বেশি আয়ের সম্ভাবনা থাকে। দেন, এই দেনের পরে ইনভার্জন করতে হবে, যে ইনভার্জন আফটার। তা দেখুন, দেন ডু দ্য অনেস্ট এডুকেটেড পিপুল, মানে অনেস্ট এডুকেটেড পিপুলের যেরকম সম্ভাবনা থাকে তার থেকেও অসৎ অশিক্ষিত লোকদের উচ্চ আয়ের সম্ভাবনা থাকে বা বেশি আয়ের সম্ভাবনা থাকে। নেক্সট, এতটাই সুদর্শন তাকে লেগেছিল যে সবাই তাকে প্রশংসা করতে বা করতে শুরু করেছিল, প্রশংসা করতে হবে। সো হ্যান্ডসাম ডিড হি লুক দ্যাট, এতটাই হ্যান্ডসাম তাকে দেখিয়েছিল দ্যাট, যে এভরিবডি স্টার্টেড টু প্রেইজ হিম, সবাই তাকে প্রশংসা করতে শুরু করেছিল, প্রশংসা করা শুরু করেছিল বা প্রশংসা করতে শুরু করেছিল। সেজন্য প্রথমেই দিতে হবে সো, তারপরে দিতে হবে অ্যাডজেক্টিভ, তারপরে ইনভার্জন করতে হবে। সো হ্যান্ডসাম did he look that everybody started to praise him. আরও কিছু এক্সাম্পলস দেখুন, যে আমার বাবা আমাকে যতটা ভালোবাসে তার চেয়েও আমার মা আমাকে বেশি ভালোবাসে, সেজন্য মাই মাদার লাভস মি মোর দ্যান ডাজ মাই ফাদার হবে, সরি, মাই মাদার লাভস মি, আমার মা আমাকে ভালোবাসে, মোর দ্যান ডাজ মাই ফাদার হবে, ডাজ মাই ফাদার। এখানে মাদার দুইবারই মাদার হয়েছে, তো টাইপিং মিস্টেক, সরি ফর দিস টাইপিং মিস্টেক। মাই মাদার লাভস মি মোর, আমার মা আমাকে বেশি ভালোবাসে, দেন রয়েছে, দেনের পরে আপনি ইনভার্জন করতে পারেন, যে তার চেয়েও আমার বাবার চেয়েও বেশি, সেজন্য দেন ডাজ মাই ফাদার। নেক্সট, সে আমার চেয়েও বেশি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলে, তাহলে হি স্পিক্স মোর ফ্লুয়েন্টলি দেন ডু আই, দেন তারপরে ডু আই, ইনভার্জন করা হয়েছে। আমার চেয়ে করিমই ভূগোলে বেশি আগ্রহী, তাহলে করিম ইজ মোর ইন্টারেস্টেড ইন জিওগ্রাফি দ্যান ইজ রহিম, রহিমের চেয়ে করিমই ভূগোলে বেশি আগ্রহী, সেজন্য রহিমের চেয়ে করিমই বেশি ভূগোলে আগ্রহী, তাহলে সেজন্য করিম বেশি আগ্রহী, সেজন্য করিমটা আগে আসবে। করিম ইজ মোর ইন্টারেস্টেড, করিম বেশি আগ্রহী, ইন জিওগ্রাফিতে বেশি আগ্রহী, দ্যান ইজ রহিমের থেকে। কিন্তু রহিম ইজ দেওয়া হয়নি, যেহেতু ইনভার্জন করা হয়েছে, একটু ইমফ্যাসিস করে বললে তখন দ্যান ইজ রহিম করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন, সো ডট ডট দ্যাট আরও করতে পারেন এরকম, যে সে এতটাই উত্তেজিত ছিল যে সব কিছু ভুলে গিয়েছিল, এতটাই উত্তেজিত ছিল যে, তখন কিন্তু আপনি হি ওয়াজ সো এক্সাইটেড করতে পারবেন, কিন্তু সেটা ইমফ্যাসিস হবে না। কিন্তু যদি আপনি বলেন যে সো এক্সাইটেড, সো তারপরে যদি অ্যাডজেক্টিভ দিয়ে দেন, তারপরে কিন্তু আপনাকে ইনভার্জন করতে হবে, যে সো এক্সাইটেড ওয়াজ হি, সে এতটাই এক্সাইটেড ছিল দ্যাট, যে হি ফরগট এভরিথিং, সে সব কিছু ভুলে গিয়েছিল। নেক্সট, আমার বন্ধু এতটাই বোকা যে এটা বুঝতে পারে না, তাহলে এতটাই বোকা, কিন্তু মাই ফ্রেন্ড ইজ সো ফুলিশ করা যাবে, কিন্তু সেটা অতটা ইমফ্যাসিস বোঝাবে না। আপনি যদি সোর পরে অ্যাডজেক্টিভটা আগে নিয়ে আসেন, তারপরে ইনভার্জন করে দেন, তাহলে ওটা সবচেয়ে বেশি ইমফ্যাটিক সেন্টেন্স হয়ে যাবে, যে সো ফুলিশ ইজ মাই ফ্রেন্ড, আমার এতটাই বোকা আমার বন্ধু যে হি ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট, সেটা বুঝতে পারে না। নেক্সট, চোরটা এতটাই তাড়াতাড়ি স্থানটা ত্যাগ করেছিল যে আমরা তাকে ধরতে পারিনি, তাহলে সো কুইকলি ডিড দ্য থিফ লিভ দ্য প্লেস দ্যাট উই কুডন্ট ক্যাচ হিম, সো কুইকলি, তো দ্য থিফ লেফট দ্য প্লেস সো কুইকলি যদি করেন দ্যাট উই কুড নট ক্যাচ হিম, তাহলে হতো, কিন্তু অতটা ইমফ্যাসিস বোঝাতো না,
কিন্তু যখন ইমপ্যাসিভ বোঝাতে যাবেন তখন সোর পরে অ্যাজেক্টিভ দিবেন, তারপরে ইনভার্সন করে দেবেন। সোর পরে অ্যাজেক্টিভ ইনভার্সন করা হয়েছে, ইজ মাই ফ্রেন্ড করা হয়েছে। সোর পরে অ্যাডভার্ব, তারপরে হচ্ছে ইনভার্সন করা হয়েছে। সো কুইকলি, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সেজন্য ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব। সো কুইকলি ডিড দ্য থিফ লিভ দ্য প্লেস, এতটাই তাড়াতাড়ি আমার বন্ধু স্থানটি ত্যাগ করেছিল, দ্যাট যে উই কুডেন্ট ক্যাচ হিম, আমরা তাকে ধরতে পারিনি। এতটাই তাড়াতাড়ি চোরটি স্থানটি ত্যাগ করেছিল যে আমরা তাকে ধরতে পারিনি। নেক্সট 9, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে ইনভার্জন করতে পারেন এভাবে যে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বস সেড এবং আক্সডের পরে নাউন বসে এবং প্রোনাউন হলে রিপোর্টিং ভার্বের পূর্বে বসে। যেমন ধরুন এরকম যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? রফিক বলল যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? তখন কিন্তু হয়ে যাবে যে ক্যান ইউ স্পিক ইংলিশ, সেড বা আস্কড রফিক। যেহেতু দেখুন নাউন রয়েছে, রফিক হচ্ছে নাউন, সেজন্য এই নাউনের পূর্বে হয়ে যাবে, ইনভার্সন করে দিতে হবে। সাধারণত রফিক বলল এর ইংরেজি হয়ে যায় রফিক সেড বা রফিক আস্কড, রফিক বলল বা রফিক জিজ্ঞাসা করলো। কিন্তু যদি আপনি এই অংশটুকু মানে যেটা রিপোর্টেড স্পিচ যদি আপনি আগে লিখেন এবং রিপোর্টিং ভার্ব যদি আপনি পরে লিখতে যান, তখন দেখবেন যদি নাউন থাকে তখন এই নাউনের আগে রিপোর্টিং ভার্বটা লিখতে হবে এবং এটা ইনভার্সন আর কি, ইনভার্সন যে রফিক তো তাই বলল যে তুমি কি, রফিক বলল যে তুমি কি ইংলিশে কথা বলতে পারো, সেজন্য ক্যান ইউ স্পিক ইংলিশ, সেড বা আস্কড রফিক। কিন্তু যদি প্রোনাউন থাকে, যেমন তুমি কি আমার সাথে লন্ডনে যাবে, সে বলল, দেখুন এখানে কিন্তু রফিক নেই, সে রয়েছে, সেজন্য এখানে আপনি ইনভার্সন করতে পারবেন না তখন। যেমন উইল ইউ গো টু লন্ডন উইথ মি, তুমি কি আমার সাথে লন্ডন যাবে, হি সেড বা হি আস্কড। কারণটা কি, যেখানে হিটা হচ্ছে প্রোনাউন আর এখানে রফিকটা হচ্ছে নাউন। নাউন থাকলে এই সেড অথবা আস্কড প্রথমে মানে নাউনের আগে দিতে হবে, আর যদি প্রোনাউন থাকে তাহলে এই প্রোনাউনের পরে সেড বা আস্কড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন ডিরেক্ট স্পিচে কীভাবে নাউন থাকলে ইনভার্সন করা হয়। 10, উইশেস, ইচ্ছা বোঝালে কিভাবে করতে পারেন। যেমন ধরুন উইশ প্রকাশ করার জন্য মেই সাবজেক্টের পূর্বে বসবে। যেমন তোমার সকল ইচ্ছাই যেন সত্যি হয়, তাহলে মেই অল ইয়োর উইশ কাম ট্রু, মেই অল ইয়োর উইশ কাম ট্রু। যখন ইচ্ছা বোঝাবে তখন কিন্তু অল ইয়োর উইশ হচ্ছে সাবজেক্ট, অল ইয়োর উইশ মেই কাম ট্রু, সেটা করা হচ্ছে না। যখন ইচ্ছা এরকম শুভকামনা বা কোনো ইচ্ছা প্রকাশ করছেন তখন কিন্তু আপনি মেইটা আগে ব্যবহার করতে পারেন, আগে ব্যবহার করতে হবে এরকম যে মেই অল ইয়োর উইশ কাম ট্রু। আল্লাহ যেন তোমার মঙ্গল করেন, তাহলে ইংরেজি হয়ে যাবে মেই আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ যেন তোমার মঙ্গল করেন। তো মেই তারপরে হচ্ছে সাবজেক্ট, ইনভার্সন করা হচ্ছে। আল্লাহ হচ্ছে এখানে সাবজেক্ট, কিন্তু আগে মেই ব্যবহার করা হচ্ছে, ইনভার্সন করা হচ্ছে এবং সেটা ইম্পারেটিভ সেন্টেন্স আর কি, সরি এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশ করা হচ্ছে। তো দেখুন তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে আগে ব্যবহার, মে। ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে, ইচ্ছার ক্ষেত্রে আপনি মানে মে সাবজেক্টের পূর্বে বসে সেটা ইনভার্সন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন উইশেসের ক্ষেত্রে। এখন দেখুন নেক্সট 11, ফার্স্ট পার্টিসিপলের ক্ষেত্রে। ফার্স্ট পার্টিসিপল তারপরে দিতে হবে বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন। ফার্স্ট পার্টিসিপলের ক্ষেত্রে আপনি এই স্ট্রাকচার ফলো করতে পারেন এভাবে যে হারিয়েই গেছে সে দিনগুলো যখন আমরা সবাই একটা অনুষ্ঠান দেখার জন্য টিভির সামনে বসে থাকতাম। তাহলে হারিয়েই গেছে সে দিনগুলো, হারিয়েই গেছে, যেভাবে আপনি লেখেন যে হারিয়েই গেছে সে দিনগুলো, যে দিনগুলো চলে গিয়েছে সেগুলো কিন্তু গন ডেইজ আর কি। সেজন্য ইংরেজি করতে হবে এরকম যে গন আর দ্য ডেইজ আর গন, মানে দিনগুলো হারিয়ে গেছে, মানে দিনগুলো আর ফিরে আসবে না, একবারে চলে গেছে, হারিয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, পার হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে দ্য ডেইজ আর গন ব্যবহার করা হয়। কিন্তু যদি আপনি এরকম ইমপ্যাসিস করে বলেন যে হারিয়েই গেছে সে দিনগুলো যখন আমরা সবাই একটা অনুষ্ঠান দেখার জন্য টিভির সামনে বসে থাকতাম, তখন কিন্তু এই
প্রথমে ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করে দেবেন ইমফ্যাসিস করার জন্য, ইনভার্জন করে দেবেন এরকম যে গন আর দ্য ডেইজ, গন আর দ্য ডেইজ, দিনগুলো চলেই গেছে, হারিয়েই গেছে। ওয়েন, যখন উই অল উড সিট বিফোর এ টেলিভিশন সেট, আমরা টেলিভিশন সেটের সামনে বসে থাকতাম, টু ওয়াচ আ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম দেখার জন্য। নেক্সট, হতাশী ছিল সে যখন সে শুনেছিল যে সে চাকরিটা হারিয়েছিল। তাহলে হতাশী ছিল, সেজন্য ফ্রাস্ট্রেটেড ওয়াজ হি, আমি বাংলাটা ইচ্ছা করে এরকম লিখেছি যাতে বোঝানো যায় সহজে, যে হতাশী ছিল সে যখন সে শুনেছিল যে চাকরিটা সে হারিয়েছিল, বা চাকরিটা যখন সে শুনেছিল চাকরিটা সে হারিয়েছিল তখন সে হতাশী হয়ে পড়েছিল, হতাশী ছিল, যেভাবে লেখেন আর কি। ইমফ্যাসিস করলে তখন আপনি এই ফার্স্ট পার্টিসিপলটা আগে দিয়ে দিতে পারেন, তারপরে ভি ভার্ব সাধারণত, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন। তাহলে হয়ে যাবে ফ্রাস্ট্রেটেড ওয়াজ হি, হতাশী ছিল সে, ওয়েন, যখন, হি হার্ড দ্যাট, যখন সে শুনেছিল যে হি হ্যাড লস্ট দ্য জব, সে চাকরিটা হারিয়েছিল। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।